আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুল এর এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সে আজকের ফিজিক্স ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ইতিমধ্যে জয়েন করেছো এবং করছো সবাই কমেন্ট সেকশনে বন্ধুদেরকে মেনশন করে দাও যেন তারাও খুব দ্রুত ক্লাসে জয়েন করতে পারে। আজকে আমাদের পর্যায়বৃত্ত গতির উপর দ্বিতীয় ক্লাস এবং আমাদের সাথে থাকছেন ইমরান মুস্তফা ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমরা যেটা করো সেটা হচ্ছে অলরেডি জুবাইর বলে দিয়েছে। তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে একটু মেনশন করে দাও, সো দ্যাট সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। আর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, সো আশা করছি গত ক্লাসকে আমরা কন্টিনিউ করতে পারবো এবং গত ক্লাসে তোমাদের যে ছোট ছোট কিছু খুঁটিনাটি যারা কেউ বুঝোনি, ওই জিনিসগুলো চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো সবাই আসুক, আমরা 2-1 মিনিট সময় নিব, সময় নিয়ে শুরু করে দেব। আর আরেকটা ব্যাপার, গত ক্লাস শেষ হওয়ার পর আমি তোমাদের একটা পোস্টে তোমাদের মানে কমেন্ট জানতে চেয়েছিলাম যে আসলে ক্লাসটা কেমন হয়েছিল বা তোমরা কিভাবে চাও বা তোমরা কিভাবে আসলে ক্লাসগুলোকে নিচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা সবাই আসলে অনেক পজিটিভ ভাবে ক্লাস রেসপন্স করেছিলা। 2-1 জন কিছু কথা বলেছো যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। অবভিয়াসলি আমি সেটা ফলো করার চেষ্টা করব। আর একটু প্রাণবন্ত থাকার চেষ্টা করব, একটু হাসি খুশি থাকার চেষ্টা করব, হ্যাঁ, সো দ্যাট সবাই মিলে আমরা এনজয় করতে পারি। হ্যাঁ, আর ব্যাপারগুলো হচ্ছে অনেকেই বলেছিলা যে আসলে হয়তো কিছু বুঝতেছো না। ব্যাপারটা হচ্ছে যে মেজরিটি যেহেতু বুঝতে পেরেছে, দ্যাট মিনস তোমার মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে। হ্যাঁ, যে তুমি হয়তো একটু কনসেন্ট্রেশন দাওনি বা হয়তো আগে পড়া হয়নি। ব্যাপারগুলো হচ্ছে তোমাদের তো সামনে এক্সাম, রাইট? সামনে আমরা এক্সাম দেব। তো সেক্ষেত্রে এখন তো আর একদম জিরো থেকে শুরু করা পসিবল না, রাইট? আমরা জিরো থেকে শুরু করতে পারি না। আমরা একটা মডারেট লেভেল থেকে শুরু করতে পারি, সো দ্যাট যে আমাদের সামনে বোর্ড এক্সাম আছে বা ইভেন আমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিব। তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে যাতে একটা প্রিপারেশন হয়, এমন না হয় যে মাত্র আমি তোমাদের এবিসিডি শেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এটা আসলে করব না, বিকজ অনেকেই হয়তো অনেক কিছু পারো, আবার অনেকে হয়তো অনেক কিছু পারো না, বাট একদমই কিছু জানো না এমন কেউ নাই। আমার মনে হয় একদমই কিছু জানো না এমন কেউ নাই। তো সেক্ষেত্রে যারা একদমই কিছু জানো না মনে করছো, তারা অবভিয়াসলি বাসায় একটু পড়ে নিবা, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর যারা মডারেট লেভেলে আছো আই থিংক তাদের সবাইকে নিয়ে আমরা মোটামুটি করতে পারবো। হ্যাঁ, কারণ এটা আসলে নতুন বা আকাশ থেকে পড়ছে এমন কোনো টপিক না। হ্যাঁ, এটা হচ্ছে খুব সহজ একটা টপিক, পর্যাবৃত্ত গতি। তো আই থিংক আমাদের তোমরা স্টুডেন্টরা অলরেডি চলে আসছো, অনেকে 400 মতো স্টুডেন্ট জয়েন করে ফেলছো। তাহলে আমরা শুরু করে দিই, চলো। আমরা গত ক্লাসে একটা রিভিউ দিব ছোট করে, 5 মিনিট হয়তো 10 মিনিট লাগবে। রিভিউ দিব, রিভিউটা দিয়ে আমরা সামনে আগাবো, সো দ্যাট গত ক্লাসটা আমাদের মাথায় আবার চলে আসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে পর্যায়বৃত্ত ব্যাপারটা কি, পর্যায়বৃত্ত যে একটা ধর্ম পিরিয়ডিসিটি, সেই ধর্মটা কি। সেই ধর্মের উপর বেস করে আমরা দুভাগে ভাগ করেছিলাম পর্যায়বৃত্তকে, যে একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত, একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ত। একটা স্থান দিয়ে ডিফাইন করা যায়, একটা সময় দিয়ে ডিফাইন করা যায়, যে কতক্ষণ পর পর একই জিনিস বারবার রিপিট করছে। তারপর আমরা দেখেছিলাম যে এই পিরিয়ডিসিটি ধর্মটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, অনেকগুলো ফাংশন দিয়ে চাইলে আমরা এক্সপ্লেন করতে পারতাম। কেন শুধুমাত্র সাইনের ফাংশনটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছিলাম, এই ব্যাপারটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কেন শুধুমাত্র সাইনের একটা ফাংশন দিয়ে আমরা পিরিয়ডিসিটিকে সবসময় রিপ্রেজেন্ট করি। তো ওখান থেকে আমরা আসলে প্রুফ করেছিলাম বা দেখিয়েছিলাম শুধুমাত্র সাইন নয়, কজের ফাংশন দিয়েও কিন্তু চাইলে এই পিরিয়ডিসিটি ব্যাপারটাকে এক্সপ্লেন করা যায়। এবং ফাইনালি আমরা একটা জিনিস ডিসিশন নিয়েছিলাম যে থাক, আমাদের কজও নেওয়া দরকার নেই, আমরা কজও নিব না। আমরা যেহেতু শুধুমাত্র সাইন দিয়ে ফর্মুলা শিখি বা সাইন দিয়ে সরণের ফর্মুলাটা জানি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে সবসময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সবসময় আমরা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এই ফর্মুলাটা ইউজ করব। এবং এই ফর্মুলাটা ইউজ করে এখানে জাস্ট একটা এক্সট্রা অংশ অ্যাড হবে, কি? আদি দশা, ডেল্টা। ডেল্টাটা অ্যাড করে দিবা, দেখবা যে এখন তোমার জার্নি যেখান থেকে শুরু হোক না কেন, তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছো। এবং জার্নি বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে আমরা দেখেছিলাম একটা সরল দোলক ছিল, সেই সরল দোলকটা চাইলে সাম্যাবস্থান এখান থেকেও যাত্রা শুরু করতে পারে,
আবার সে চাইলে আমি হয়তো তাকে টান দিয়ে এই পয়েন্টটিকে ছেড়ে দিতে পারি, তখন তো তাহলে এই পয়েন্টটিকে সে দুলতে পারে। তাহলে এই যে আমি যে কোনো পজিশন থেকে তাকে ছেড়ে দিতে পারি, হ্যাঁ, যে কোনো পজিশন থেকে তাকে ছেড়ে দিতে পারি, তারপর সে দুলবে। এই যে তার দোলন গতি, এটা হচ্ছে সরল দোলন গতি। এবং এই যে আমরা পাশে একটা স্প্রিং দেখতে পাচ্ছি, সেই স্প্রিংটাও কিন্তু একটা সরল দোলন গতি ছিল না? যেহেতু স্প্রিংটাকে আমরা কি করতে পারি, চাপ দিয়ে সংকুচিত করে এই বিন্দু থেকে ছেড়ে দিতে পারি, তাহলে সে এইভাবে 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 দুলবে। অথবা আমি তাকে টান দিয়ে এইখানে এই বিন্দুতে ছেড়ে দিতে পারি, তাহলে সে এখান থেকে এইভাবে 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 দুলবে, উপরের নিচে সে দুলবে। তাহলে এই গতিটাকে আমরা বলছি সরল দোলন গতি। এবং আমরা ফাইনালি লাস্ট ক্লাসে সরল দোলন গতির একটা কন্ডিশন দেখেছিলাম, যে এ সমানুপাতিক অফ মাইনাস এক্স। যে কোনো গতি, এই যে কোনো গতির ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে পারি এ সমানুপাতিক অফ মাইনাস এক্স, তাহলে আমরা বলতে পারবো তার গতিটা হচ্ছে সরল দোলন গতি। এবং আমরা বলেছিলাম আসলে সামনে তোমাদের এই জিনিসগুলো প্রুফ আছে, স্প্রিং এর ক্ষেত্রে এবং সরল দোলকের ক্ষেত্রে প্রমাণ করো যে এদের গতি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা যেটা বলেছিলাম যে আসলে এইভাবে আমরা স্প্রিং এর গতি এবং সরল দোলকের গতিকে চাইলে এভাবে বৃত্তাকারে ঘূর্ণায়মান কোন বস্তুর গতির সাথে তুলনা করতে পারি, এবং বৃত্তাকারে ঘূর্ণায়মান কোন বস্তুর গতির সাথে তুলনা করে আমরা তার দশাগুলো বের করতে পারি, না অ্যাঙ্গেল গুলো বের করতে পারি, যে কোন অবস্থায় তার অ্যাঙ্গেল কত। যখন সে এই বিন্দুতে থাকবে, এই বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে চলে আসবে, তখন সে আসলে কতটুকু কোণ পার করে এখানে আসছে, সে আসলে 90 ডিগ্রি π/2 কোণ পার করে এখানে আসছে। ঠিক আছে, তাহলে কোন বস্তু আসলে এই যে এইভাবে আলটিমেটলি একটা কমপ্লিট রোটেশনে সে কি করে, সে টোটাল 360 ডিগ্রি রোটেট করে এখানে আবার চলে আসে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সরল দোলন গতির ক্ষেত্রে বা বিভিন্ন তরঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম পুকুরে ঢেউ তৈরি হয়, এবং সেই ঢেউ তৈরির মাধ্যমে ঢেউ কিভাবে তৈরি হয়, এই যে পানির কণা ছিল, সে পানির কণা উপরের নিচে কম্পিত হয়। তাহলে পানির কণা বা মাধ্যমের কণাগুলোর সরল ছন্দিত স্পন্দনের মাধ্যমে একটা ঢেউ তৈরি হয়, একটা তরঙ্গ তৈরি হয়, যে তরঙ্গটা সামনের দিকে এগোয়। তাহলে এই তরঙ্গ নিয়ে আমরা সামনের চ্যাপ্টারে আলোচনা করব, এবং এই চ্যাপ্টারে আমরা এই যে মাধ্যমের কণা উপরে নিচে স্পন্দিত হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিতে, এই স্পন্দন গতি নিয়ে আলোচনা করব। এবং এইখানে এই ওয়াইটা কি ছিল, ওয়াইটা ছিল আমাদের সরণ, ওয়াইটা ছিল আমাদের সরণ, সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এবং আমরা বলেছিলাম বইয়ে আমাদের যদিও এক্স দিয়ে এই সমীকরণটা লেখা আছে, যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বা ওমেগা টি, আমরা এক্স ইউজ করব না, আমরা এক্স ইউজ করব না, আমরা ডিরেক্টলি এখন থেকে এই চ্যাপ্টার থেকেই ওয়াই ইউজ করব। কেন? কারণ তো আসলে কণাটা উপরে নিচে স্পন্দিত হচ্ছে, তাহলে উপরে নিচে স্পন্দিত হলে আমরা উপরে নিচে যে দূরত্ব ওয়াই সেটা বের করব, সো দ্যাট সামনের চ্যাপ্টারে তোমরা যখন আবার এক্স বের করবা ওইটার সাথে এটা মানে তোমাদের কনফিউশন তৈরি না করে। হ্যাঁ, সামনের চ্যাপ্টারে এক্স আলাদা, সামনের চ্যাপ্টারে আমরা যেটা বের করব সেটা হচ্ছে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করলো এক্স অক্ষ বরাবর সেটা। আর এখন আমরা এই চ্যাপ্টারে যেটা করতেছি, যেই মাধ্যমের কণাগুলো উপরে নিচে কাঁপতেছিল, যার মাধ্যমে তরঙ্গ তৈরি হচ্ছিল, সেই মাধ্যমের কণাটা কতটুকু উপরে উঠলো কতটুকু নিচে উঠলো, সেটা সে মাধ্যমের কণার সরণ আলোচনা করবো আমরা। ওকে, মাধ্যমের কণার সরণ আলোচনা করব, বা যে কণাটা সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতেছে তার সরণ বের করবো, সেটা ছিল ওয়াই। এবং আমরা দেখেছিলাম যে আসলে সে y is equals to আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা বলেছিলাম সেটা কেমন হবে, y is equals to a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা বলেছিলাম এখন থেকে সব সময় আমরা y equal to a sin ওমেগা টি প্লাস ডেল্টা ইউজ করব। যখন আদি দশা শূন্য, মানে যখন সে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করবে, তখন আমার ডেল্টাটা হবে কত, 0। আমরা তিনটা পজিশন দেখিয়ে দিয়েছিলাম না, এই যে আমরা তিনটা পজিশন দেখিয়ে দিয়েছিলাম যে কোন অবস্থানে ডেল্টার মান কত হবে, কোন অবস্থানে ডেল্টার মান কত হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে প্রথম কেসে যেহেতু সে একদম মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতেছে সাম্যাবস্থা থেকে, তাহলে সেক্ষেত্রে ডেল্টার মান 0 আদি দশা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি উপর থেকে যাত্রা শুরু করতেছে, তরঙ্গটা উপর থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে সেক্ষেত্রে তার আদি দশা π/2। এবং তৃতীয় ক্ষেত্রে একদম নিচ থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে সেক্ষেত্রে আদি দশার মান আমরা -π/2 বা 3π/2 ইউজ করব। ওকে,
এবং আলটিমেটলি এটাই তোমাকে আসলে ওই কজ নিয়ে আসবে, কজকে ব্যাক করাবে। কিভাবে আমরা যদি একটু দেখাই দিই, তাহলে আমরা শুরু করি ইকুয়েশন দিয়ে। y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা বলেছিলাম যদি ডেল্টা এই ফর্মুলাটা ইউজ করি আর কোনো সমস্যা হবে না। কিভাবে সমস্যা হবে না একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। আমরা কি বের করতে চাচ্ছি, আমরা সরণ বের করতে চাচ্ছি। সরণ কণাটা কতটুকু উপরে উঠলো বা কতটুকু নিচে নামলো সেটা দেখতে চাচ্ছি সাম্য অবস্থা থেকে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, স্প্রিংটাকে, এটা হচ্ছে স্বাভাবিক স্প্রিং, এটা একটা স্বাভাবিক স্প্রিং, এই স্বাভাবিক স্প্রিংটাকেই তুমি যখন টান দিয়ে ছেড়ে দাও, আমাদের কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে, আমাদের কনফিউশন তৈরি হচ্ছিল যে টান দিয়ে ছেড়ে দিলাম, এই তাহলে আমি তাকে টান দিয়ে ছেড়ে দিলাম। আমাকে একটু বলো তো তার সাম্য অবস্থা কোন দিকে? এই যে এটা হচ্ছে তার সাম্য অবস্থা না, এটা হচ্ছে তার সাম্য অবস্থা, কারণ এখান থেকে সে উপরে নিচে কম্পিত হবে, এখান থেকে সে উপরে নিচে কম্পিত হবে, এটা ছিল তার সাম্য অবস্থা। সে যখন সংকুচিত হবে তখন সংকুচিত হয়ে এই যে এই অবস্থানে আসলো ধরো, ঠিক আছে? তাহলে সে উপরে কিছু দূরত্ব এবং নিচে কিছু দূরত্ব সে তার স্মরণ করবে, উপরে কতটুকু দূরত্ব এবং নিচে কতটুকু দূরত্ব তার স্মরণ করবে, এভাবে সে কাঁপতে থাকবে। এবং তার সাম্য অবস্থা হচ্ছে একদম তার মিডল পজিশনটা। এই মিডল পজিশন থেকেই আমি তার উপরে কতটুকু গেল নিচে কতটুকু গেল এটা বের করবো, এই স্মরণটা বের করবো, এটা হচ্ছে ওয়াই। এখন আমি বলছিলাম যে তুমি যদি চিন্তা করো যে সে এইখান থেকে, হ্যাঁ, একদম টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এখানেই থেকে তার যাত্রা শুরু হয়েছে, এখান থেকে তার যাত্রা শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আদি দশা ডেল্টার মান কত হবে? এটা একটা স্বাভাবিক একটা স্প্রিং, সেই স্প্রিংটাকে আমি টান দিয়ে এখান থেকে ছেড়ে দিছি, ছেড়ে দিলে তার যে এখন সরল চলিত স্পন্দন শুরু হয়েছে, সেই স্পন্দনের ক্ষেত্রে আমি ওয়াই বের করব, ওয়াই এর মান, আমি ওয়াই এর মানটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? যে সাম্যাবস্থা থেকে তার সরণ কতটুকু, এই সরণ বের করার জন্য এখানে কি বললাম, এই যে একটা ডেল্টা ইউজ করেছি আমরা, দেখো ইকুয়েশনে ডেল্টা ইউজ করেছি। সেই ডেল্টার মানটা কত হবে যদি সে এইখান থেকে যাত্রা শুরু করে? আমি কিছুক্ষণ সময় নিচ্ছি, হ্যাঁ 5 মিনিট সময় নেই, বিকজ এটা একটু এক্সপ্লেন করে যায় আবার, বিকজ অনেকেরই এই জিনিসটাতে কনফিউশন এখনো আছে। তাহলে এ বিন্দু থেকে তার যাত্রা শুরু হলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু হলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু হলো, তাহলে আমার ডেল্টাটা কত? তাহলে তোমরা চাইলে ডেল্টাকে দুই ভাবে নিতে পারো, হ্যাঁ, যে একভাবে আমি নিচেটাকে পজিটিভ ধরবো, উপরটাকে নেগেটিভ ধরবো, অথবা উপরেরটাকে পজিটিভ ধরবো, নিচেরটাকে নেগেটিভ ধরবো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে সে যেহেতু সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, আমরা বলছিলাম, দেখো আমরা যদি এই যে তরঙ্গকে কম্পেয়ার করি, এই তরঙ্গটাকে কম্পেয়ার করে বলতো কোন অবস্থান থেকে তার যাত্রা শুরু হয়েছে, বা এখান থেকে ছবিটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, কোন অবস্থান থেকে তার যাত্রা শুরু হয়েছে এই স্প্রিংটার মধ্যে? আমরা বলছি নিচের থেকে ছেড়ে দিছি। তাহলে দেখো এই স্প্রিংটা যখন একদম নিচে চলে যাচ্ছে তখন আমার সবুজ বিন্দুটা কোথায় আসতেছে? স্প্রিংটা যখন একদম নিচের এই বিন্দুতে আসতেছে তখন আমার সবুজ বিন্দুটা ঘুরে কিন্তু এই যে এই বিন্দুতে আসতেছে। তাহলে এই বিন্দুতে আসলে আমাকে একটু বলো তো সে কত কোণ পার করে এই পর্যন্ত আসছে? সে 270 ডিগ্রি কোণ পার করে আসছে। অথবা আমি যদি নেগেটিভ দিক থেকে চিন্তা করি তাহলে সে -π/2 কোণ পার করে এইখানে আসছে, রাইট? একদম সাম্য অবস্থা থেকে চিন্তা করো, -π/2, তাহলে আমি -π/2 ইউজ করব। তাহলে -π/2 যদি আমি ইউজ করি ডেল্টার মান, তাহলে আমার এখানে যেটা আসবে a sin ওমেগা টি -π/2। তাহলে তোমরাই আমাকে বলো এই ইকুয়েশনটা আসলে কি ব্যাক করতেছে তোমাকে? এটা আসলে কি হয়ে যাবে? এটা আলটিমেটলি π/2 যেহেতু আছে তাহলে এটা cos হয়ে যাবে না? সাইনটা cos হয়ে যাবে। সো আলটিমেটলি তোমার কাছে তুমি যেটা পাবা সেটা হচ্ছে -a cos ওমেগা টি, এটা পাবা, -a cos ওমেগা টি, যখন a থেকে যাত্রা শুরু হয়েছে। আবার যদি আমি চিন্তা করি এবার a থেকে না, হ্যাঁ, এবার a থেকে না, এবার আমার যাত্রা শুরু হবে b থেকে। এইখান থেকে যাত্রা আমি চাপ দিয়ে ছেড়ে দিলাম, আমি তাকে চাপ দিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ চাপ দিয়ে ছেড়ে দিয়েছি, তারপরে সেভাবে উপরে নিচে স্পন্দিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডেল্টার মান কত ধরবো সেটা একটু দেখে আসি। তাহলে এবার যাত্রা শুরু হচ্ছে আমাদের বি থেকে, তাহলে আমরা বি থেকে যাত্রা শুরু হয়েছে, বি থেকে যাত্রা শুরু হয়েছে। তাহলে সেক্ষেত্রে এবার আমরা আগের মতো
সরণ বের করবো y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এবার ডেল্টার মান কত দিব? আবার ছবিতে চলে যাই, দেখো আবার ছবিতে চলে যাই, ছবিতে গেলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে ছবি, এই ছবির মধ্যে দেখো তো, ওই যে তাকে চাপ দিয়ে ছেড়ে দিছি, তাহলে এখানে যখন চাপ দিতেছি তখন সে কোথায় আসতেছে? এই যে এই বিন্দুতে আসতেছে না? তাহলে এই বিন্দুতে আসলে দেখো তো এই যে সবুজ বিন্দুটা কতটুকু কোণ পার করে এখানে আসছে। আমার সবুজ বিন্দুটা যে ঘুরতেছে, সেই সবুজ বিন্দুটা কতটুকু কোণ পার করে এই পর্যন্ত আসছে, এখানে আসছে দেখো, শুধু π/2 না, পজিটিভ দিকে। ঠিক আছে, যেহেতু তার যাত্রা সাম্যাবস্থা থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে চাপ দিছি যেখানে একদম উপরে এই বিন্দুতে, এইখান থেকে, তাহলে আমাকে এই যে এই বরাবর চিন্তা করতে হবে। এই বরাবর চিন্তা করলে এই যে শুধু π/2, তার আদি দশাটা হচ্ছে π/2, পজিটিভ π/2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে পজিটিভ π/2 বসাই, পজিটিভ π/2 বসাই, তাহলে আলটিমেটলি যেটা আসবে এ, আচ্ছা এখানে আগে মানটা বসাই দিই, তাহলে π/2। সো আলটিমেটলি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে আমাদের কি হবে, সাইনটা তো পজিটিভ, সো এটা যেটা আসবে a cos ওমেগা টি। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু জাস্ট সরল দোলন গতির সরণের ইকুয়েশন বের করেছি, সরণ y এর মান বের করেছি, দুই ক্ষেত্রে y এর মান বের করেছি। একবার সাইন দিয়ে শুরু করছি কজে চলে গেছে, আবারও সাইন দিয়ে শুরু করছি কজে চলে গেছে। সো দুইটাই ক্ষেত্রেই আসলে সঠিক, দুইটা অ্যান্সারই সঠিক। তোমরা একবার আমাকে কোশ্চেন করছিলে, ভাইয়া আপনি গত ক্লাসে যে ম্যাথটা করে দিয়েছিলেন সেটা তো দুইটা অ্যান্সার আসে, দুইটা অ্যান্সার আসে, প্লাস π/2 ধরলে একটা অ্যান্সার আসে, মাইনাস π/2 ধরলে আরেকটা অ্যান্সার আসে, দুইটা অ্যান্সারই কারেক্ট। গত ক্লাসে আমরা যে দুইটা একটা ম্যাথ করেছি সেটার দুইটা অ্যান্সারই কারেক্ট। ঠিক আছে, বইতে একটা অ্যান্সার দেওয়া আছে, বাট তুমি চাইলে দুইটা অ্যান্সারই দিতে পারো। আচ্ছা হ্যাঁ, আই থিংক আচ্ছা আই থিংক এটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো একটু আমাকে জানাই দিবা, হ্যাঁ, যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দিবা। আমি একটু হাসি খুশি থাকার চেষ্টা করবো, তোমরা আমাকে হাসি খুশি থাকতে বলছো। ওকে ওকে ওকে, ঠিক আছে, আই থিংক আমরা শুরু করতে পারি। তাহলে এখন নেক্সট টপিকটা যাই, যে তাহলে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হয়ে গেছে, এবং বেসিক গ্রাফের ব্যাপারটা সেটা কিন্তু ক্লিয়ার না, যে কখন আমাদের গ্রাফটা কেমন হবে, ভেলোসিটির ক্ষেত্রে কেমন হবে, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কেমন হবে, এন্ড আমাদের ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে গ্রাফটা দেখতে কেমন হবে। তিনটা গ্রাফ এক্সপ্লেন করে আসছি, সামনে আরো দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ, একটা হচ্ছে গতি শক্তির গ্রাফ। ওই গ্রাফগুলো আমরা এক্সপ্লেন করব। এবং তোমাকে যদি একটা ইন্টারেস্টিং কথা বলা হয় এখান থেকে, আমরা দশা জিনিসটা দেখবো এখন। তাহলে আগে চলো দশা জিনিস থেকে শুরু করি। আজকে দশা থেকে শুরু করি। হোয়াট ইজ দশা? দশা কি, দেখি তো তোমরা কি আনসার দিতে পারো কিনা। দশা কি জিনিস? দশা কি জিনিস? দশা কি জিনিস? হ্যাঁ, তোমরা সবাই ক্লিয়ার বলছো। আমাকে আবার আরেকটা ফিডব্যাক আসছে, এটা হচ্ছে কমেন্ট পড়া। হ্যাঁ, কমেন্ট পড়তে হয়তো ভুলে যাই, সো আমি কমেন্টও পড়বো আজকে থেকে। সো আর আরেকজন বলছিলাম মেবি আমি নার্ভাস ছিলাম। আই ওয়াজ নট নার্ভাস। হ্যাঁ, আমি নার্ভাস ছিলাম না, বিকজ আমি অনেক ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমার ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স অনেক বেশি, সো আমার নার্ভাস হওয়ার ব্যাপার না। আমি অসুস্থ আসলে, সত্যি কথা। হ্যাঁ, আমার ভোকাল কর্ডে প্রবলেম, কথা বলতে কষ্ট হয়। জাস্ট লাইক লাস্ট ক্লাসে তোমাদের চিন্ময় ভাই বলতেছিল ওনার গলা ব্যথা করতেছে। সো যারা কন্টিনিউয়াসলি ক্লাস নেয় তাদের গলা ব্যথা করে। হ্যাঁ, আমার তো বেশি, আমার আরো বেশি খারাপ অবস্থা গলা। ওকে, সো হ্যাঁ, খুব সুন্দর করে বুঝতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা একটু বুঝো ক্লিয়ার করে। দশা, আমি জিজ্ঞেস করছিলাম দশা, হোয়াট ইজ দশা? হোয়াট ইজ দশা? দশা, দশা কি জিনিস? আচ্ছা হ্যাঁ, সবাই বলতেছো অ্যাঙ্গেল, কেউ বলতেছো কোণ, কেউ বলতেছো কোণ, যে কোনো সামগ্রিক অবস্থা, বেস্ট কোণ। হ্যাঁ, আচ্ছা, তো মোরলেস সবার অ্যাঙ্গেলটা হই, সবার কোশ্চেনটা আসলে মানে অ্যান্সারটা হইছে যে দশা মানে আসলে কেউ বলতেছো কোণ, আবার কেউ বলতেছো, একজন বলছো যে কোনো সামগ্রিক অবস্থা। হ্যাঁ, ওভারঅল যেটা যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে যে কোনো জিনিসকে আসলে দশা বলতে পারবা তুমি। দশা মানে সামগ্রিক একটা, সার্বিক একটা অবস্থা, যার মাধ্যমে ওই অবস্থা মানে ওই সময়ে t=0 সময়ে, t=0 সময়ে, বা t=T সময়ে, বা t=T/2 সময়ে, এই যে কোনো সময় আমরা ওই তরঙ্গের বা ওই গতির সকল অবস্থা সম্পর্কে জানতে পারবো। তার গতি কেমন, তার বেগ কত, ঠিক আছে, সে কত কোণে আছে,
এই সমস্ত জিনিস যে রাশিটা দিয়ে জানা যায় সেটাকে বলা হয় দশা। ঠিক আছে, বাট আমরা আমাদের এই চ্যাপ্টারে বা আমাদের এই এই লেভেলে, কলেজের লেভেলে আমরা দশা বলতে আপাতত জাস্ট কোনটাকে বুঝবো। হ্যাঁ, দশা বলতে আমরা কোনটাকে নিয়ে আলোচনা করব বেশি। তাহলে এখন দশা পার্থক্য কি? তাহলে দশা বললাম, দশা হচ্ছে তোমরা বলেছো কোন। এখন কোন তো আসলে অনেক রকম কোণই হতে পারে না, কোন তো অনেক রকমই হতে পারে, বাট সেই কোনটা আসলে কোন জায়গা থেকে মেজার করা হয়। হ্যাঁ, কোন জায়গা থেকে মেজার করা হয় বা দশা পার্থক্য বলতে আমরা কি বুঝি? তাহলে দশা পার্থক্য যেটা বলেছিলাম, এই যে আমরা লাস্ট ক্লাসে দুটো গ্রাফ দেখেছিলাম। একটা ছিল আমাদের সরণের গ্রাফ। সরণের গ্রাফটা দেখতে কেমন ছিল? এরকম ছিল। এবং এটা একটা সাইনোসয়েডাল গ্রাফ ছিল। তোমরা সবাই বলেছো যে y = a sin ওমেগা টি। এবং আমি যদি এখানে আরেকটা গ্রাফ দেখতাম, বা পরে আমরা ত্বরণের যে গ্রাফটা দেখেছিলাম, সেই ত্বরণের গ্রাফটা কেমন ছিল? সেটা কিন্তু আমাদের নিচে থেকে শুরু হয়েছিল না? সেই ত্বরণের গ্রাফটা কিন্তু আমাদের নিচে থেকে শুরু হয়েছিল এইভাবে। হ্যাঁ, বাট সেটা অবভিয়াসলি সেটা হবে না, তোমার বিস্তারটা সেম হবে না। এই জন্য আমি একটু নিচে এঁকে ফেলি, কারণ এটা আসলে একই রকম আঁকাটা ঠিক না, কারণ দুইজনের বিস্তার আলাদা, একজনের বিস্তার এ ওমেগা, একজনের বিস্তার অন্যরকম। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে আমাদের ত্বরণের ক্ষেত্রে গ্রাফটা আবার ড্র করি, তোমরা জানো ত্বরণের গ্রাফটা আসলে নিচে থেকে শুরু হবে। এবং কেন নিচে থেকে শুরু হয় এটাও তোমরা বলতে পারবা, রাইট? কারণ আমরা যে ত্বরণের ইকুয়েশন জানি, a = -ওমেগা² a sin ওমেগা টি, এরকম ছিল। এখন আমি যদি তোমাকে বলি এই দুইটা অবস্থার মধ্যে, দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? এই দুইটা তরঙ্গ বলতে পারো বা কণা বলতে পারি আমরা, এই দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত? এবং এটা হচ্ছে t=0 সময়। হ্যাঁ, t=0 সময়। এটা হচ্ছে আমাদের t=0 সময়। দুইজনই যাত্রা শুরু করছে, তাহলে তাদের মাঝখানে দশা পার্থক্য কত? দেখি কে বলতে পারো, তাদের মাঝখানে দশা পার্থক্য কত? আর আমি একটু কাইন্ডলি বলবো যে তোমরা অনেকে হয়তো কমেন্টের সময় নিজের আলোচনা করতে থাকো, এটা করো না। হ্যাঁ, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করে এরপরে তোমরা নিজেরা পার্সোনাল ইনবক্সে যত মন চায় কথা বলো, যত মন চায় গ্রুপ বানাও, ঠিক আছে? বাট এইভাবে কমেন্টের মাঝখানে, এইভাবে মানে লাইভ ক্লাসের মাঝখানে কমেন্ট করো না ভাইয়া, প্লিজ। ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপর যা মন চায় তা করো, সমস্যা নেই। ওকে, তো অনেকে বলতেছো 2π। হ্যাঁ, অনেকে বলতেছো 2π, অনেকে বলতেছি আমরা 2π। তাহলে আসলে কি 2π? একটু খেয়াল করে দেখো তো, এটা কি 2π কিনা? আসলে কি 2π কিনা? আমরা এই যে উপরের তরঙ্গটা আছে, অবভিয়াসলি তাদের বিস্তার সেম না, আমি জাস্ট তরঙ্গের কথা বলেছি। দুইটাই সাইন ওয়েভ, ঠিক আছে? দুইটাই সাইন ওয়েভ। এটাও একটা সাইন ওয়েভ, এটাও একটা সাইন ওয়েভ, উপরেরটা যেটা ছিল আমাদের বিস্তারের সাথে সময়ের সম্পর্ক আমরা বলতে পারি, এবং এটাও একটা সাইন ওয়েভ। দুইটাই সাইনোসয়েডাল ওয়েভ। তাহলে দুইটাই সাইনোসয়েডাল ওয়েভ হলে তাদের মাঝখানে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? π/2। হ্যাঁ, অ্যান্সারটা এইবার ঠিক আসছে। একজন অনেকে বলছো 2π। 2π তো হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি তো অবভিয়াসলি হবে না। কেন হবে না এবং কেন আসলে একটু খেয়াল করে দেখো তো। আমি যদি এই তরঙ্গটাকে, এই যে এই তরঙ্গটাকে, নিচেরটাকে ধরো, নিচের তরঙ্গটাকে বামে সরাই দিই, বামে সরাই দিই, তাহলে কতটুকু সরাবো? এই দেখো, আমি আস্তে করে ধরে তাকে বামে সরাই দিলাম। তাহলে এখন আমাকে দেখো তো, উপরের তরঙ্গ আর এই তরঙ্গের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দুইটা একই রকম হয়ে গেছে না? উপরের তরঙ্গটা আর নিচের তরঙ্গটা দেখো একই রকম হয়ে গেছে না? দুইজনই আসলে এই জিরো থেকে যাত্রা শুরু করছে। তাহলে আমাকে বলো তো, এই যে আমি কতটুকু কোণ তাকে বামে সরালাম, কতটুকু কোণ তাকে বামে সরালাম? এই যে এখান থেকে এই একটা হাফ সাইকেল। আমরা জানি একটা টোটাল সাইকেল কতটুকু? 2π বা 360 ডিগ্রি। এবং তাহলে একটা সাইকেল কতটুকু? একটা সাইকেল হচ্ছে আমার জাস্ট পাই, রাইট? 180 ডিগ্রি, 180 ডিগ্রি পাই। তাহলে সেই ক্ষেত্রে 180 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। কতটুকু কোণ পার করে এখানে আসছে? 180 ডিগ্রি। এই জন্য আসলে তাদের মাঝখানে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, কথাটা বুঝাতে পারছি? অথবা আমরা যেটা করতে পারতাম, আমরা এটাকে আগের মতো রাখি, এটাকে আমরা এইভাবে রাখি, আমি জাস্ট যেটা করতে পারি, এইটাকে আমি এইভাবে পেছন দিকে নিয়ে যাই। তাহলে খেয়াল করো কতটুকু পেছনে নিতে হয়েছে। দশা পার্থক্য, আমি কিন্তু বলছি দশা পার্থক্য বের করতেছি আমরা।
তাহলে পার্থক্য যেহেতু, সো পার্থক্যটা অবভিয়াসলি পজিটিভই হবে। তাহলে আমাদের এখানে দশা পার্থক্য, সেটা আমরা বলতে পারি কত আসলে, এখানে হবে পাই 180 ডিগ্রি। ঠিক আছে, এবং এটা আসলে অন্যভাবে রিপ্রেজেন্ট মানে অনেক অনেক সুন্দর করে বোঝা যায়। দেখো এটার আগে প্লাস আছে, প্রথম ইকুয়েশনটার আগে প্লাস আছে এবং এটার আগে মাইনাস আছে। আমরা কি জানি মাইনাস করলে কি হয় বলতো, 180 ডিগ্রি কোণে ঘুরে যায় না? কোনো কিছুর আগে মাইনাস দেওয়া মানে কি, আমি যেদিকে যাচ্ছি তার উল্টা দিকে, রাইট? এবং উল্টা দিকে কত কোণ, উল্টা দিকে কত কোণ, 180 ডিগ্রি। তাহলে তাদের মাঝখানে পার্থক্য হচ্ছে, দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। কথাটা বোঝা গেছে? একদম সিম্পল না? একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে মাইনাস সাইন। তাহলে সাইন হলে যেটা হবে, মাইনাস সাইন কত হবে, তার 180 ডিগ্রি উল্টা, একদম পিছনে। তাহলে এই জন্য দশা পার্থক্য হচ্ছে পাই। অথবা আমি ছবি দিয়েও তোমাদের এক্সপ্লেন করে দিলাম দশা পার্থক্য কিভাবে বের করা যায়। অথবা অথবা তোমরা চাইলে দুইটা ইকুয়েশন যদি তোমাদের কাছে দেয়া থাকে এইভাবে, যে y = ধরো একটা ইকুয়েশন দেয়া আছে এরকম a sin ওমেগা t প্লাস π/2, আরেকটা আছে y = a sin ওমেগা t। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমি লিখলাম, দুইটা সরণের সমীকরণ আমি লিখলাম, এই দুইটা সরণের সমীকরণের মধ্যে দশা পার্থক্য কতটুকু, দশা পার্থক্য কতটুকু তোমরা নিজেরাই বলতে পারতেছো। এই যে দেখো, দশা বলতে আমরা কি বলছিলাম, কোণ। দশা বলতে আমরা বলেছি দশা হচ্ছে কোণ। তাহলে এই যে আমাদের সাইনের ভিতরে যে অংশটা থাকে এটা আসলে একটা কোণ না? সাইনের ভিতরে যে অংশটা থাকে এটা আসলে একটা কোণ না? তাহলে সাইনের ভেতরে এই যা হচ্ছে আমাদের একটা কোণ, আর নিচে এই নিচের ইকুয়েশন এটা হচ্ছে সাইনের ভিতরে একটা কোণ। এই দুইটা কোণকে বিয়োগ কর, তাহলে তুমি এই দুইটা কোণের পার্থক্য বা দশা পার্থক্যটা পেয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে? এই ক্ষেত্রে আমাদের দশা পার্থক্য হবে হচ্ছে তোমার π/2 বা 90 ডিগ্রি, π/2 বা 90 ডিগ্রি। তাহলে আই থিংক দশা পার্থক্য ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তোমরা একটু আমাকে বলো, এখন যদি তোমাদের বলা হয় যে একটা দশা পার্থক্য বের করো, তোমরা কি পারবা কিনা? দশা পার্থক্য যদি বলা হয় বের করতে, সে দশা পার্থক্য বের করতে পারবা কিনা একটু আমাকে জানাও কাইন্ডলি তোমরা। একটু আমাকে কাইন্ডলি জানাও। এরপর আমরা একটা কোশ্চেন করব, এরপরে আমরা একটা কোশ্চেন সলভ করব দশা পার্থক্য বের করার। হ্যাঁ, তোমরা যদি এটা ক্লিয়ার হয়ে থাকো আমাকে একটু জানাও, আমরা একটা কোশ্চেন সলভ করব দশা পার্থক্য বের করার। ক্লিয়ার ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই বলতেছো, আমাকে এটা বলছো তোমরা যে আসলে ভাই একটা টপিক শেষ করার পর একটু জিজ্ঞেস করবেন, আমরা রেসপন্স করব। হ্যাঁ, রেসপন্স করো ভাইয়া। ওকে, ফাইন। তাহলে এখন আমরা একটা প্রবলেম সলভ করি, দেখি তোমরা প্রবলেমটা পারো কিনা। যদিও এটা একদমই সহজ কোশ্চেন, তোমাদের পারা উচিত। আমি দুইটা কোশ্চেন দিব, এই যে দেখি আমাকে একটু কে কে পারবা এই ম্যাথটা একটু করে দাও। এখানে দুটো সরল ছন্দিত গতির সমীকরণ দেয়া আছে, x1 এবং x2। বলা হচ্ছে দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, আমিন আক্তার বলতেছো রিপিট। আসলে ভাই রিপিট করার তো কিছু নাই ভাইয়া, আমরা তো জাস্ট দশা পার্থক্য বের করেছি। দশা পার্থক্য মানে কোণের পার্থক্য। এবং লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে এই যে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে তোমার কাছে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা হইতেছে এই দুইটা ইকুয়েশনের মধ্যে দশা পার্থক্য কত। তাহলে আমরা কি করেছি, সাইনের ভিতরে যে অংশটা থাকে আমরা জানি সেটা সবসময় একটা কোণ। সাইনের ভিতরে তো আর অন্য কিছু থাকে না, কোণ থাকে, রাইট? কোণ থাকে। তাহলে এই যে সাইনের ভিতরে এটা আছে আর এখানে সাইনের ভিতরে এটা আছে, এই দুইটাকে বিয়োগ করে দাও, ওমেগা টি কাটা যাবে, শুধু থাকবে π/2। এটা হচ্ছে আমার দশা পার্থক্য। তাহলে এটা বোঝা গেলে আমাকে একটু এই ম্যাথটা সবাই করে দাও, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। নট ক্লিয়ার? এখানে তো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ভাইয়া, তাও যদি ক্লিয়ার না হয়, so let me write it down for you. 0.2 sin 50 pi t plus π/3. This is our first equation and this is our second equation, 0.2 cos 50 pi t. এখানে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, সবাই বলতেছো অ্যাঙ্গেল হচ্ছে মানে তাদের দশা পার্থক্য হচ্ছে π/3। সবাই বলতেছো দশা পার্থক্য হচ্ছে π/3, π/3। দেখি আর কি কি কোশ্চেন মানে কি কি অ্যান্সার আসে। দশা পার্থক্য কি আদৌ π/3 কিনা, আমরা বাকিদের অ্যান্সারটা নিব।
আচ্ছা, এমডি হাসানুর রহমান বলছো -π/6। হ্যাঁ, তোমার অ্যান্সারটা হয়ে গেছে, বাকিদের অ্যান্সারটা হয় নাই, বাকি একজনের অ্যান্সারও হয় নাই, সবাই বলতেছে π/3। এই যে ভুলটা করতেছো, হ্যাঁ এই যে ভুলটা করতেছো, সবাই বলতেছে π/3, কারোটা হয়নি, কারোটাই হয় নাই। এবং কেন হয় নাই একটু চিন্তা করে দেখো, তাহলেই বুঝবা কেন হয় না, একটু চিন্তা করে দেখো। আমি এরপর আরেকটা দিব, আরেকটা মজার এক্সাম্পল দিব। হ্যাঁ, ওটা একটু কঠিন, তোমাদের একটু কঠিন জিনিসপত্র শিখাই, সহজ জিনিস তো শিখবাই, মানে বই আছে। এটাও সহজ, আমি যেটা একটু পরে দিব এটা একটু কঠিন হবে তোমাদের জন্য। দেখি কে কে পারো, কে কে পারো নাই। হ্যাঁ, তাহলে মোটামুটি কেউই পারো নাই, সবাই বলতেছো π/3। আমি অ্যান্সারটা করে দিই। হ্যাঁ, তোমরা ভুল বলতেছো, ভুল বলতেছো, ভুল বলতেছো। দেখো এখানে কথাটা, কোয়েশ্চেনটা পড়ো নাই তোমরা। দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য কত, বেগের সাপেক্ষে বলা হয়েছে। এখানে কি এটা কি বেগের ইকুয়েশন? প্রথম কথা, এটা কি বেগের ইকুয়েশন? এটা তো বেগের ইকুয়েশন না, তোমাকে আগে বেগ বের করে আনতে হবে। ফার্স্ট you need to find out the velocity equation, then you need to compare this. Okay, then you need to compare this. তাহলে আমরা যেটা করতে পারি, এটা তো y, y মানে সরণ আমরা জানি, y মানে সরণ আমরা জানি। y কে যদি আমরা টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা বেগ পেয়ে যাই। হ্যাঁ, বেগ পেয়ে যাই আমরা। y কে যদি আমরা টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পেয়ে যাই। তাহলে চলো আমরা প্রথমটাকে যদি একটু চিন্তা করে দেখি, যে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো। তাহলে প্রথমটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, আমি এগুলোকে একটু পাশে রেখে দেই, আমি বেগ নিয়ে আসবো। হ্যাঁ, আমি বেগটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি আগে। তাহলে আমাদের প্রথমে যেটা আছে y1 = 0.2 sin 50πt প্লাস π/3। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি dy/dt, dy1/dt টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসবে অ্যান্সার? মোটামুটি তোমরা সবাই জানো না, যেহেতু বাহিরের এটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন আমি পড়াচ্ছি না। তোমাদের আবু সাদাত সাইম আছে, স্বজন স্যার আছে, ওনারা অনেক সুন্দর করে ডিফারেন্সিয়েশন পড়াবে। ঠিক আছে, তাহলে 0.2 কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে। সাইন, সাইন কি হয়ে যাবে, সাইনের ডিফারেন্সিয়েশন কি cos, রাইট? তাহলে cos আমাদের 50πt প্লাস π/3 থাকবে। এরপর যেটা হবে, cos এর ভিতরে কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, এই ভেতরটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ভেতরটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো আমরা? প্রথম 50πt এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 50π, আর বাকি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 0, কারণ এখানে টাইম নাই, টি নাই। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আমার মনে হয় বোঝা নতুন করে বোঝানোর দরকার নাই। তাহলে সোজা কথা, তুমি এখানে একটা ইকুয়েশন পাইছো, এখানে একটা ইকুয়েশন পাইছো, তো সেটাকে একটু সিম্পলিফাই করে দিই। তাহলে 0.2 × 50π মানে এটা করলে কত হবে? 0.2 × 50, এটা করে দেখি কত আসে। 0.2 × 50, এটা করলে কত আসবে? 10। দ্যাট মিন্স তোমার 10π, রাইট? 10π cos 50πt প্লাস π/3। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভেলোসিটির ইকুয়েশন, প্রথম সমীকরণটার বেগের ইকুয়েশন। তাহলে এবার দ্বিতীয় সমীকরণটারও বেগের ইকুয়েশন নিয়ে আসি। তাহলে দ্বিতীয় সমীকরণটা যদি আমরা বেগের ইকুয়েশন আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে একটু খেয়াল করে দেখো। আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করি dy2/dt, এটাকে আবার আমরা টাইমের রেসপেক্টে, দ্বিতীয়টাকে আবার আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে দ্বিতীয়টাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 0.2, যেটা ছিল সেটা তো আগের মতোই থাকবে, কসটা হয়ে যাবে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 50πt। এরপর আবার ভেতরটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, ভেতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ভেতরটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? 50π, তাহলে ইনটু 50π। এই পর্যন্ত তোমরা পারতা, হয়তো এই পর্যন্ত তোমরা হয়তো পারতা, বাট এর পরে ঝামেলাটা হবে। দেখো তাহলে এটা আমরা কত পেলাম? -10 sin 50πt। তাহলে একটু খেয়াল করো, তোমাকে আমি বলছি, যখন আচ্ছা ডিফারেন্সিয়েশন বোঝো না, ডিফারেন্সিয়েশন না বুঝলে তো ভাই এখানে ঝামেলা। আমরা এখানে ফিজিক্স পড়তে আসি, আমরা এখানে ডিফারেন্সিয়েশন পড়তে আসি নাই। আমি ডিফারেন্সিয়েশন পড়াইলে বুঝাই দিতাম, একদমই সহজ। যে আমরা সবার ফার্স্টে কনস্ট্যান্টটাকে আলাদা রাখি, তারপর এই পুরোটাকে চিন্তা করি যে এটা ডিফারেন্সিয়েশন কত হবে। তো এটা বাইরে যেহেতু সাইন অনুপাতটা আছে, সাইন আছে,
তার মানে সাইনের ডিফারেন্সিয়েশন। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত তোমরা জানো, কজ এক্স। তাহলে এই জন্যই সাইন এক্স এর জায়গায় এই যে আমি কজ এক্স লিখে দিছি পুরোটা। কিন্তু ভেতরে তো আসলে এক্স ছিল না, ভেতরেটা আসলে সাইন এক্স ছিল না, অন্য কিছু ছিল। এই জন্য ইনটু দিয়ে এই ভেতরেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। সো ভেতরের ডিফারেন্সিয়েশনটা আমি আই থিঙ্ক আর বলার দরকার নাই। পাই লিখেন নাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, পাই লিখি নাই। তাহলে আমরা এখানে একটা পাই লিখে দিই, একটা পাই মিসিং। ওকে, তাহলে পাইটা লিখে দিলাম। এখন কি তোমরা পারবা? এখন কি তোমরা পারবা? আমি বলবো তোমরা এখনো পারবা না, এখনো পারবা না। যে ভাই ভেলোসিটি আপনি বেগে বলছেন, বেগের সাপেক্ষে দশা, বেগ তো বের করে ফেলছি। এই যে প্রথমটার বেগ হয়ে গেছে, দ্বিতীয়টার বেগ হয়ে গেছে, কাজ শেষ। এখন আমি এটার ভিতরের কোণের সাথে এটার ভিতরের কোণকে বিয়োগ করে দিব। তোমরা এখন কি করবা? দুইটা কোণকে বিয়োগ করে দিলে তোমরা বলবা যে ভাইয়া আমার 50 পাইটি কাটা, আমার π/3 হচ্ছে অ্যান্সার। না, এইটা করলেও তোমাদের অ্যান্সার হবে না, এইখানেও তোমার অ্যান্সার ভুল। আচ্ছা, এবার তো তাইলে π/6 আসবে। কিভাবে π/6 আসে? এখনো তো আমাদের π/3 রয়ে গেছে। তাহলে এইখানে মানে ঘাপলা আছে, এখানে একটা ঘাপলা আছে। কি ঘাপলা? কনফিউশন, হ্যাঁ কনফিউশন, সলিউশন পাতা নেই। হ্যাঁ, সলিউশন তো পাতা হবে। দেখো, যখনই আমি তোমাদের এইভাবে কি করা, এই যে তোমার দশা পার্থক্য বের করা শিখাইছি, তখন দেখো আমি কম্পেয়ার করছি কি, দেখো এটাও একটা সাইন ওয়েভ, এটাও একটা সাইন ওয়েভ। তখন তাদের মাঝখানে কোনটাকে আমি বিয়োগ করে অ্যান্সার বের করতে পারছি। ঠিক সেম ভাবে আগে এই যে এখানেও এটা ছিল আমার সাইনের একটা ওয়েভ, এটাও ছিল আমার সাইনের একটা ওয়েভ। এই দুইটা সাইনের ওয়েভকে আমি কম্পেয়ার করতে পারছি দেখে। একই রকম ওয়েভ হইলে তারপর তুমি কম্পেয়ার করতে পারবা। কিন্তু দেখো তো আমরা যে এখন যে দুইটা ওয়েভ পাইলাম, এটা তো কজের ওয়েভ আর এটা তো সাইনের ওয়েভ। তাহলে কজ আর সাইন কি কম্পেয়ার করা যাবে? কজ আর সাইন কম্পেয়ার করা যাবে না। ভেরি গুড। ফেরদৌসী আক্তার, ও বলতেছো সাইন আর কজ আছে, ভেরি গুড। তোমাকে যে কোনো একটা করতে হবে, ইউ ক্যান ডু মানে আইদার অফ দ্য টু। যে তুমি চাইলে কজটাকে সাইনে নিয়ে আসতে পারো অথবা সাইনটাকে কজে নিয়ে আসতে পারো। তাহলে সবচেয়ে বেটার উপায় কি? সবচেয়ে বেটার উপায় কি? আমরা এই মাইনাসটাকে ভেতরে দিয়ে দিই। হ্যাঁ, আমরা এই যে এটাকে কজে কনভার্ট করে ফেলবো। তাহলে এটাকে কজে কনভার্ট করা যায় কিভাবে? সাইনকে কিভাবে কজে কনভার্ট করা যায় বলো? সাইন থিটা টু কস থিটা কিভাবে যাওয়া যাবে? মাইনাস সাইন থিটা থেকে আমাদের কস থিটায় যেতে হবে। কিভাবে যাব? এই জাম্পটা কিভাবে করে? এই জাম্পটা কিভাবে করে একটু খেয়াল করো তো, আমি কি এভাবে লিখতে পারি কিনা? কস থিটা প্লাস π/2, এটা কি লিখতে পারি? দেখো তো, cos থিটা প্লাস π/2, এটা লিখলে কত আসবে বলো তো? যেহেতু মূলত π/2 আছে, মানে π/2 এর সাথে বেজোড় সংখ্যা আছে, তাহলে cosটা কি হয়ে যাবে? সাইন। তাহলে cosটা হয়ে গেল আমাদের সাইন। এবং এটা আসলে কোন কোয়াড্রেন্টে দেখো তো? থিটা প্লাস π/2, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে না? এই কোয়াড্রেন্টে না? এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান কি? নেগেটিভ না? তাহলে এখানে একটা মাইনাস আসবে, দেখছো? এই যে, তাহলে মাইনাস সাইন থিটা থেকে আমরা যদি কস থিটায় যেতে চাই, তাহলে নিয়মটা কি? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কজ লিখবো এবং কজের ভিতরে জাস্ট একটা π/2 অ্যাড করে দিব। কজ লিখবো এবং কজের ভিতরে একটা π/2 অ্যাড করে দিব। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কি করলাম? আমরা দ্বিতীয় সমীকরণটাকে কজে কনভার্ট করে ফেললাম, যার কারণে এই মাইনাসটা ভেতরে চলে যাবে। হ্যাঁ, মাইনাসটা উঠে যাবে আর এখানে থাকবে কি? ব্ল্যাক কালারে লিখে দিই, এখানে থাকবে 10 পাই, কস বানাই দিছি এটাকে, কস 50 পাইটি প্লাস π/2। এই তো শেষ, এই তো আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখন দুইটা কজে চলে গেছে, এখন পার্থক্যটা একদম তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবে। এই দুইটার মাঝখানে দুইটাই কজের ফাংশন বা কজের ত্রিকোণমিতিক ফাংশন। এখন তুমি এই দুইটার ভেতরটা বিয়োগ করে দাও। ঠিক আছে, বিয়োগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সাপেক্ষে প্রথম কণাটি দশা পার্থক্য বের করতে বলছে।
প্রথম কণাটি দশা পার্থক্য বের করতে বলছে, তাহলে এখানে আমার আছে 50 পাইটি, আর এখানে 50 পাইটি, এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি π/3 মাইনাস π/2 মাইনাস π/6 মাইনাস π/6। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এখন আমাদের দশা পার্থক্য, আই থিংক তোমরা বুঝতে পারছো। সো আমাদের যে অ্যান্সার সেটা কি, অ্যান্সার হচ্ছে দশা পার্থক্য তোমার π/3 মাইনাস π/2, so this returns minus π/6। তাহলে এখন অ্যান্সারটা বুঝতে পারছো আমরা কিভাবে করলাম। সব সময় আমরা একই অনুপাতে নিয়ে যাব, ভিন্ন অনুপাতে থাকলে সেটা বের করা যাবে না। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, দেখি এই হোমওয়ার্কটা তোমরা কে কে করতে পারবা। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে অনেকটা এরকম রাখবো, আমি ধর দুইটা ইকুয়েশন দিয়ে দিই, এটা তোমরা ব্যাকগ্রাউন্ডে করতে থাকো। হ্যাঁ, যে করতে পারবা তাকে পুরস্কার, আমার পক্ষ থেকে 50 টাকা। ঠিক আছে, দেখি তাহলে হাফ এরকম করে দিতে পারি হয়তো, সাইন ওমেগা টি প্লাস √3/2 cos ওমেগা টি, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবং আরেকটা দেয়া আছে y2 ধরো কি দিতে পারি, আমরা একটু কমপ্লেক্স বানিয়ে দিতে পারি, কমপ্লেক্স বানিয়ে দেওয়া যায় কিভাবে, ধরো cos ওমেগা টি দিলাম, তার সাথে এক্সট্রা অ্যাড করে দিতে পারি, ধরো সাইন দিতে পারি, সাইন ওমেগা টি। তো এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক, যে আমাকে আগে ইনবক্স করতে পারবা তাকে আমি 50 টাকা বিকাশ করে দেব। ঠিক আছে, যে আগে করতে পারবে, এবং টাইম লিমিট থাকবে, টাইম লিমিট হচ্ছে আজকে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, টাইম লিমিট হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, ক্লাস শেষ হওয়ার আগে ক্লাস শেষ হওয়ার আগে আমাকে এটার সলিউশন বের করে দিবা, পাঠাবা। ঠিক আছে, যে পাঠাবা উইনার উইল গেট 50 টাকা বিকাশ। ঠিক আছে, এটা কোনোই না, হ্যাঁ, এটা কোনো প্রমোশন না, কোনো কিছু না, এমনি আমার মনে হলো এই জন্য দিলাম আর কি। ঠিক আছে, এটা কোনো কিছু না, আমার কোনো প্রমোশন না, কোনো কিছু না, এটা অন্যভাবে নিবা না কেউ। হ্যাঁ, জাস্ট আমার মনে হলো এই জন্য দিলাম, এটা পুরস্কার, ছোটখাটো একটা পুরস্কার। তাহলে এই দুইটার মাঝখানে আমি তোমাদের বলছি দশা পার্থক্য বের করে দাও। কোশ্চেন হচ্ছে দশা পার্থক্য বের করে দাও, দশা পার্থক্য কত। তো যারা আছে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা সলিউশন করতে থাকো, দেখি কে কে পারবা, এটা একটু দেখি আমি। হ্যাঁ, কয়জন পারবা একটু দেখি। আমি দুইটা ইকুয়েশন দিছি, আমি বললাম এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমাকে এটা বের করে দিবা। ঠিক আছে, ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এটা একটু করো দেখি। এটা এমনি মজার জন্য দিছি, এটা একটু কঠিন। হ্যাঁ, একটু কঠিন, বাট একটু মানে মজার জন্য দিছি, দেখি তোমরা পারো কিনা। তোমরা বাসায় তোমরা সবাই একটু ব্রেইন স্টর্মিং করো। হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার দিয়া, কোশ্চেনটা হচ্ছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে সরণের, তাদের মাঝখানে দশা পার্থক্য কত, লাল কালি দিয়ে সুন্দর করে দেওয়া আছে। ক্লাস শেষ হওয়ার আগে সলিউশন বের করে পাঠাও। ঠিক আছে, সলিউশন বের করে পাঠাও। হ্যাঁ, সলিউশন বের করে পাঠাও। হ্যাঁ, সবাই একজন বলছো ডেল্টা। হ্যাঁ, ভেরি গুড, অ্যান্সার কিন্তু সঠিক। হ্যাঁ, অ্যান্সার কিন্তু সঠিক, ডেল্টা। বাট আমি চাচ্ছি এক্সাক্ট মানটা। ঠিক আছে, এক্সাক্ট মানটা। ওকে, এক্সাক্ট মানটা তোমরা এই পোস্টের কমেন্টেও দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখানে কমেন্টেও দিয়ে দিতে পারো তোমাদের সলিউশনটা, আমি করি। হ্যাঁ, যাই হোক, আমি আচ্ছা, অনেকে বলতেছো এটা মনে হয় একটু না, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখন না দিই বিকজ এটা ক্লাস, আমাদের ক্লাস। হ্যাঁ, তোমরা ক্লাস শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে যাও। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে সবাই আমরা করে দেবে। এখন না, এখন আমরা করি, চলো ক্লাস করি, অনেক কিছু করার বাকি আছে। আমরা হচ্ছে দশা পার্থক্যর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দশা পার্থক্য বানানোর জন্য সেম আমাদের কি মানে নিয়মটা হচ্ছে একই রকম ফাংশনে নিয়ে আসতে হবে, ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে আমরা তাদেরকে কম্পেয়ার করতে পারবো, এর আগে আমরা কম্পেয়ার করতে পারবো না। ওকে, ফাইন, দশা পার্থক্য ক্লিয়ার হয়ে গেলে এখন আমরা একটু সামনে যাই। সরল দোলনের বা সরল দোলক গতি সম্পন্ন কণার যে ব্যবকলনীয় সমীকরণ আছে সেটা যাই।
তোমরা সবাই জানো যে ব্যবকলনীয় সমীকরণটা আসলে কেমন, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় সমীকরণ, গতির ব্যবকলনীয় সমীকরণ। কেন এখানে ব্যবকলনীয় কথাটা বলা হচ্ছে, কারণ এখানে কি আছে, ব্যবকলন আছে বা অন্তরীকরণ আছে, ঠিক আছে, এই জন্য এখানে বলা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। তো এখানে কোন জিনিসটা কি, এখানে আসলে এক্স দেওয়াটা ভুল হয়েছে, বিকজ আমরা বলছি আমরা কখনো এক্স ইউজ করব না, আমরা ওয়াই ইউজ করব, আমরা ওয়াই ইউজ করব। তোমরা সবাই আমাকে ক্লাসের শেষে 15 মিনিটের মধ্যে ওইটা পাঠাবা দেখি। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় সমীকরণ, গতির ব্যবকলনীয় সমীকরণ। এবং এখানে কি কি রাশি আছে, ওয়াই আছে, ওয়াই হচ্ছে আমরা বলেছি যে সাম্য অবস্থান থেকে তার সরণ। ওমেগা আছে, ওমেগা মানে কৌণিক বেগ, এবং এটা আগেও বলছিলাম যে সরল দোলন গতিসম্পন্ন কণা উপরে নিচে কম্পিত হয়, স্প্রিং উপরে নিচে কম্পিত হয়, দোলক এইভাবে এইভাবে দোলে, তার মাঝখানে আবার ওমেগা কৌণিক বেগ কোথেকে আসছে, তাহলে কৌণিক বেগ কিন্তু আসলে এক্স্যাক্টলি ওই কণার কৌণিক বেগ হয় না, যেটা হয় আমরা এই গতিটাকে বৃত্তাকার গতির সাথে তুলনা করে একটা কৌণিক বেগ বের করি, ঠিক আছে, এক্স্যাক্টলি কিন্তু এই কণার কোনো কৌণিক বেগ নাই। ওকে, এটা এই ব্যাপারটা মাথায় ক্লিয়ার রাখো। তাহলে ওমেগা আছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ আমরা ওমেগাকে বলছি কৌণিক বেগ। এবং আমরা লাস্ট ক্লাসে মেবি এই কৌণিক বেগের কিছু সূত্র দেখছিলাম না, যে ওমেগা, ওমেগা ইকুয়ালস টু কত, 2 পাই এফ, বা আমরা বলছিলাম 2 পাই বাই ক্যাপিটাল টি, 2 পাই বাই ক্যাপিটাল টি। আবার কে ইকুয়াল টু ওমেগা স্কয়ার এম বলা হয়। তো সেক্ষেত্রে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কে বাই এম বলা যায়। তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা বলতে পারি রুট ওভার কে বাই এম, এই জিনিসগুলো বলা যায়। হ্যাঁ, এখানে ওমেগা ইকুয়ালস টু এই জিনিসগুলো বলা যায়। তাহলে আমাদের অ্যাডমিশন টেস্টে প্রায় এই কোশ্চেনগুলো আসে। সমীকরণ একটু ডিটেইলস পড়ান, হ্যাঁ সমীকরণ একটু ডিটেইলস পড়ান। আচ্ছা, এক্স ব্যবহার করলে কি সমস্যা ভাইয়া, ওই যে ভাইয়া বললাম সামনের চ্যাপ্টারে গিয়ে তরঙ্গের মধ্যে গিয়ে ওখানে আরেকটা এক্স আছে, ওখানে আরেকটা এক্স আছে, তো ওই এক্স এর সাথে এটাকে গন্ডগোল লাগাই ফেলবা, ঠিক আছে, এই জন্য আমরা এক্স ব্যবহার করব না। হ্যাঁ, এক্স ব্যবহার করলে কোনো দোষ নাই, বাট যেহেতু সামনের চ্যাপ্টারে এক্স নামে আরেকটা রাশি আছে যেটা দিয়ে আসলে আমরা এক্স অক্ষের দূরত্ব, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব বের করি, এই জন্য আমি এখানে এক্স ইউজ করবো না। হ্যাঁ, সামনের চ্যাপ্টারে গিয়ে দেখবা ঠিকই এটা ওয়াই হয়ে গেছে, এই জন্য আমি এখন থেকে এটা ওয়াই হিসেবে চিন্তা করছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেউ ই করো না, আমরা ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিই, ক্লাসে মনোযোগ দিই, ক্লাসের মনোযোগটা দরকার। ওকে, সো আমি আসলে বলছিলাম ওইটা তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য, হ্যাঁ প্রবলেম সলভিং স্কিলটা বাড়ানোর জন্য, তোমরা আসলে ভালো মানে শিখবা, একটা জিনিস সলভ করবা, তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, এটার জন্য সামনে যে টাইম টেস্টে কম্পিটিশন করবাই, সো এখন থেকে ওইটা বিল্ড আপ করার চেষ্টা করো নিজের মধ্যে। সো ওকে ফাইন, তরঙ্গ তো ভাই শর্ট সিলেবাসে নাই, হ্যাঁ তরঙ্গ নাই দেখেই তো আসলে অ্যাডমিশন টেস্টে থাকবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, এই জন্য আমি এখন থেকে জিনিসগুলো ক্লিয়ার করে নিচ্ছি যাতে পরে গিয়ে কনফিউশন তৈরি না হয় কখনোই। ওকে, তো এখানে একজন বলতেছো যে এটা একটু ডিটেলসে পড়ান ভাইয়া। আচ্ছা, এখানে ডিটেলসে পড়াতে গেলে এখানে সমীকরণ কি করতে হবে, প্রতিপাদন করতে হবে। সমীকরণ প্রতিপাদনটা আই ডোন্ট থিঙ্ক যে আসলে এখন ভায়াবল। হ্যাঁ, এখন আসলে সমীকরণটা প্রতিপাদন করা কোনো দরকার নেই। এখন আমরা জানি এটা হচ্ছে একটা সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ব্যবকলনীয় সমীকরণ। এখানে অ্যাপ্লিকেশনটা কোথায়, এটা অ্যাপ্লাই করে দেখা যায় y ইকুয়াল টু, তোমরা যে সমীকরণ জানো a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে এটা বের করা যায়, ঠিক আছে। এটার একটা অ্যান্সার হচ্ছে এটা। আমরা যেমন ওই যে আমাদের পরীক্ষার হলে বিভিন্ন সমীকরণ অনেক বড় বড় ইকুয়েশন দেওয়া থাকে, বলা হয় মূল বের করো, সমাধান বের করো, এক্স এর মান ওয়াই এর মান, এরকম আর কি। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই সমীকরণটা সলভ করলে আমরা এক্স এর এই ওয়াই এর একটা মান পাবো, ঠিক আছে। ঠিক সেম ভাবে ওয়াই এর মানটা দিলে এই সমীকরণটা সিদ্ধ হয়, ভাইস ভার্সা। হ্যাঁ, ভাইস ভার্সা। এবং এখান থেকে এমসিকিউ তে খুব অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে কিরকম, এরকম কোশ্চেন আসে, দেখো এরকম কোশ্চেন আসে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 25y ইকুয়াল টু 0। এটা হচ্ছে সরল দোলন গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। এখান থেকে কম্পাঙ্ক বের করো, এখান থেকে কম্পাঙ্ক বের করো, বা এখান থেকে তোমার পর্যায়কাল বের করো,
তাহলে পর্যায়কাল কিভাবে বের করবো একটু খেয়াল করে দেখো। এই সমীকরণটার সাথে যদি আমি আমার উপরে যে জানা সমীকরণ আছে সেই জানা সমীকরণকে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করলে আই থিঙ্ক বুঝতে পারতেছো যে কোন জিনিসটা। দেখো এই জিনিসটা সেম, এটা দরকার নাই, এই জিনিসটা সেম, এটা দরকার নাই, তাহলে দরকার আছে কোনটা? এই এটার ওমেগা স্কয়ার সমান সমান 25 বলতে পারি আমি, রাইট? আমি দুটাকে কম্পেয়ার করে বলতে পারি ওমেগা স্কয়ার সমান সমান 25। তাহলে সেক্ষেত্রে বলতে পারি সুতরাং omega square equals to 25, so omega is equals to 5, omega is equals to 5 এবং সেই omega is equals to 5 হলে আমরা এখান থেকে 2 pi f ফ্রিকোয়েন্সি দিয়ে এই ম্যাথটা বের করে ফেলতে পারি, বা 2 pi by t। সোজা কথা, এই যে মাঝখানে যে রাশিগুলো আছে এটা যে কোনো কিছু বের করা যাবে, যে কোনো কিছুই আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আই থিঙ্ক ব্যবকলনের সমীকরণে একটা অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো অ্যাপ্লিকেশন তোমাদের দরকার নেই, ঠিক আছে? এখানে একটা প্রতিপাদন আছে বিশাল, এই প্রতিপাদনটা দরকার নেই, তুমি বুঝে রাখবা প্রতিপাদন দরকার আছে কোথায় তোমার মানে বোঝার ক্ষেত্রে, বাট এখন আপাতত আমি করে দেওয়ার দরকার নেই, তোমরা নিজের ভাষায় পারবে। ওকে, সো হ্যাঁ আচ্ছা, অনেকে অ্যান্সার দিতেছো 15 ডিগ্রি, কেউ বলতেছো পাই বাই 12। হ্যাঁ, এক একজন এক এক রকম অ্যান্সার দিচ্ছ, তো এটা অ্যান্সারটা আমি বলে দিব হয়তো, হ্যাঁ, যেহেতু আমি সময় দিছি, বা অনেকে হয়তো আমাকে ইও করে দিছো। কম্পিটিশন এন্ডস হিয়ার আসলে, হ্যাঁ, কম্পিটিশন আসলে এখনই শেষ। অনেকে অ্যান্সার দিয়ে দিছো, হ্যাঁ, কেউ বলতেছো -π/12, কেউ বলতেছো 0 পয়েন্ট সামথিং, যাই হোক। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু তার কম্পাঙ্ক বলো বা পর্যায়কাল বলো যে কোনো কিছু বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি সামনে যাওয়াটা দরকার। তাহলে দশা পার্থক্য হয়ে গেল। এবার যদি আমরা একটু সরল দোলকের সূত্রাবলীতে যাই, ওখান থেকে সরল দোলকের সূত্রাবলী থেকে আমরা পাহাড়ের উপরে সরল দোলকের জিনিসপত্র দেখব। আর কি কি দেখা যায় এখান থেকে? শক্তির জিনিসপত্রগুলো দেখবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে মূলত সরল দোলকের 4টা সূত্র আমরা শিখি। সরল দোলকের 4টা সূত্র আছে, সেই সূত্রগুলো কি কি? এক নম্বর সূত্র হচ্ছে, এটাকে বলছি সমকাল সূত্র। দ্যাট মিনস সরল দোলক, তোমরা নাম শুনে তো আসলে বোঝা যাচ্ছে যে আমরা সরল দোলকের সূত্র শিখছি। এই সরল দোলকের সূত্রটা অনেকের ছোট ক্লাসে পড়ে আসার কথা, বা অনেকে হয়তো পড়ো নাই, কোনো সমস্যা নাই। যে সরল দোলক কি হবে, এভাবে দুলবে। সরল দোলক যখন দুলবে তখন আমাদের দোলকের বিস্তার যদি 4 ডিগ্রি, যেটাকে বিস্তারকে আমরা 4 ডিগ্রি কৌণিক বিস্তার ধরতেছি, বিস্তার যদি তার 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, বলা হইতেছে প্রতিটা দোলনের জন্য সমান সময় লাগবে, প্রতিটি দোলনে সমান সময় লাগবে। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র। দ্যাট মিনস 4 ডিগ্রির মধ্যে যদি থাকে, বিস্তার যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে তার পর্যায়কাল টি সমানুপাতিক হবে √L। এখানে টিটা কি? টি হচ্ছে সরল দোলকের পর্যায়কাল। পর্যায়কাল বলতে কি বোঝাচ্ছি? এই যে সেখান থেকে যাত্রা শুরু করে এদিকে গিয়ে আবার এখানে ফিরে আসা, এটা হচ্ছে একটা পর্যায়কাল, ঠিক আছে? আর কার্যকরী দৈর্ঘ্য এলটা কি? এল কে আমি আগেও বলছি, এল হচ্ছে এখানে এই বিন্দু থেকে, ঝুলন বিন্দু থেকে একদম ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় এল। এবং এই এল ইজ ইকুয়ালস টু স্মল এল প্লাস আর হয়। এখন চাইলে কিন্তু আমি অনেক পেঁচাইতে পারি। এই বব, এটাকে বলা হয় বব, গোলটাকে বলা হয় বব। এখন এই ববটাকে আমি চাইলে কিন্তু অন্য অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ববটা যে গোলাকার হবে, গোলক আকৃতি হবে এমন কোনো কথা আছে? বব তো যে কোনো আকৃতির হতে পারে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এল ইজ ইকুয়ালস টু আমরা কি শিখবো? ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই কথাটা ক্লিয়ার রাখো। ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ওকে, ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। কেন ভার কেন্দ্র বলছি ভাইয়া? কারণ এই যে অবজেক্টটা তোমার কাছে আছে, এটাতে সবসময়
গোলাকৃতি হবে এমন কোনো কথা নাই, এটা এমন হতে পারে এটা সিলিন্ডাকৃতির একটা বস্তু, তাহলে সেক্ষেত্রে তার ভারকেন্দ্র তো নিচে নেমে যাবে, ঠিক না? ইভেন এটা হতে পারে অন্য কোনো শেপের, তাহলে সেক্ষেত্রে তার ভারকেন্দ্র উপরে নিচে ওঠানামা করতে পারে। তাহলে আমাদের এল কার্যকরী দৈর্ঘ্য আমরা এল ইকুয়ালস টু বলতেছি স্মল এল প্লাস আর, বাট নট নেসেসারিলি সবসময় আরই হবে। স্মল এল কি, এখানে স্মল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে স্মল এল, আর আরটা কি, আরটা হচ্ছে এই যে এই গোলকের ব্যাসার্ধ। ওকে, এখন গোলক না হয় এটা যে কোনো কিছু হতে পারে, এই জন্য আমি নিচে লিখে দিছি ঝুলন বিন্দু হতে ভবের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের এল। আচ্ছা, 3 নাম্বার সূত্র, আমরা সরল দোলকের সূত্র শিখছি। 3 নাম্বার সূত্র হচ্ছে ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র, সেই ত্বরণের সূত্রে বলা হচ্ছে পর্যায়কাল টি সমানুপাতিক হবে 1/√g। মানে এই যে সরল দোলকটা, এটা আমি পাহাড়ের উপরে নিয়ে যেতে পারি, এটা আমি মাটির নিচে নিয়ে যেতে পারি, এটা আমি চাঁদে নিয়ে যেতে পারি, এটা আমি মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারি, এটা আমি যে কোনো গ্রহে নিয়ে যেতে পারি। সরল দোলকটা নিয়ে চেক করতে পারি তার দোলন কেমন হচ্ছে কি হচ্ছে। তাহলে যে কোনো জায়গায় নিয়ে যাই না কেন, তার পর্যায়কালটা হবে তার যে অভিকর্ষ ত্বরণ আছে ওই অবস্থায় ওই সিচুয়েশনে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এন্ড ফাইনালি আমাদের একটা ভরের সূত্র আছে, সেই ভরের সূত্র আসলে কিছুই বলে না, ভরের সূত্র বলে যে এই আমার কার্যকরী যে দৈর্ঘ্যটা আছে, কার্যকরী দৈর্ঘ্যটা যদি স্থির থাকে, হ্যাঁ, কার্যকরী দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে দোলনকাল ববের ভার, আকৃতি, উপাদান এগুলোর উপর নির্ভর করে না। আবার খেয়াল করো কথাটা কি বলছি, আবার খেয়াল করো কথাটা কি বলছি, ববের ভরের উপর নির্ভর করে না। শুধু ববের ভর না, এখানে বলা হয়েছে ভরের, আকৃতি বা আকার কিছুর উপরই নির্ভর করে না। এটা তাহলে একটু কন্ট্রাডিক্টিং হয়ে যাচ্ছে না? একটু আগে আমি বললাম যে কি আমার আলটিমেটলি টি সমানুপাতিক 2 নাম্বার সূত্রে বললাম যে পর্যায়কাল সমানুপাতিক √L। আবার এখন আমি আবার বলছিলাম যে এই ববটা বিভিন্ন রকম হতে পারে, গোলাকৃতি হতে পারে, সিলিন্ডার আকৃতি হতে পারে। তাহলে সেক্ষেত্রে এলটা ক্যালকুলেট করব কিভাবে? ঝুলন বিন্দু থেকে, যেখান থেকে ঝুলায় দেওয়া হয়েছে সেই বিন্দু থেকে সুতার দৈর্ঘ্য এল, তার সাথে এই যে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে হচ্ছে স্মল আর দিছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই পুরোটা মিলে ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল এল হবে। তাহলে আবার এখানে 4 নম্বরে বলতেছি যে আমার দোলনকাল, 4 নম্বরে বলতেছি দোলনকাল এইসব কিছুর উপর নির্ভর করে না, ববের ভরের, আকৃতির, আকার এর উপর নির্ভর করে না। এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যদি কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে। এই প্রতিটা সূত্রের মধ্যে আমাদের যে জিনিসটা আমরা ইউজ করব না সেটা কনস্ট্যান্ট রাখবো। হ্যাঁ, যেমন দেখো এই যে টি সমানুপাতিক √L, টি সমানুপাতিক √L, এটা কখন? এটা কখন? যখন তোমার জি কনস্ট্যান্ট থাকবে। আবার টি সমানুপাতিক 1/√G, এটা কখন? যখন এল কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে 4 নম্বর সূত্র একই জিনিস, হ্যাঁ, যে বলা হয়েছে ববের আকৃতি, আকার এর উপর নির্ভর করে না, কখন? যদি বাকি দুইটা জিনিস জি আর এলটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। একটু খেয়াল করে এই জিনিসগুলো দেখো, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখো। তোমরা সবাই ম্যাথ পারছো, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আসলে প্রাণ ঢালা অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো, হ্যাঁ, তোমরা সবাই ভালো। এখন আমরা এগুলোতে একটু মনোযোগ দিই। তাহলে আমরা সরল দোলকের 4টা সূত্র শিখলাম। প্রথম সূত্রকে বলা হয় সমকাল সূত্র, দ্যাট মিন্স বলছি প্রতিটা দোলনের সময় সমান লাগবে। দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, কারণ এখানে এল আছে, টি এর সাথে √L। তৃতীয় সূত্রকে বলা হয় টি সমানুপাতিক √G, বা এটাকে বলা হয় ত্বরণের সূত্র, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ আছে। চতুর্থ সূত্রকে বলা হয় ভরের সূত্র, কারণ এখানে ভর আছে। ওকে, এবং আমরা যখন যে সূত্রটা নিব আমরা চিন্তা করে নিব বাকি সবকিছু কনস্ট্যান্ট। এবং টি বলতে দোলনকাল, এই যে দোলনকালটা নিলাম, এই দোলনকালের এই সরল দোলকের দোলনকাল কেমন হবে, কত হবে, এটাই সূত্রগুলো দিয়ে বের করা যায়। তো সবগুলোকে কম্বাইন করলে, 4টা সূত্রকে কম্বাইন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2π√L/G, এটা পাবো আমরা। টি ইকুয়ালস টু 2π√L/G।
L/G। এটা হচ্ছে আমার সরল দোলকের দোলনকাল বের করার সমীকরণ। ঠিক আছে, সরল দোলকের দোলনকাল বের করার সমীকরণ, সরল দোলকের দোলনকাল বের করার সমীকরণ। আমরা কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? আমরা কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? T is equals to 2 pi root over L/G। হ্যাঁ, আমাদের ঠিকই আছে। আমরা চাইলে এখান থেকে শুধু T না, আমরা কিন্তু F ও বের করে ফেলতে পারি না? আমরা কিন্তু F ও বের করে ফেলতে পারি। যেমন আমরা এখানে T is equals to জানি 1/F। তাহলে আমরা চাইলে এখানে F ও বের করে ফেলতে পারি। শুধু T না, T তো হচ্ছে পর্যায়কাল, আমরা চাইলে কম্পাঙ্ক বের করে ফেলতে পারি। সরল দোলকের কম্পাঙ্ক। ফাইন। এবং এখানে সবগুলো সূত্রের ক্ষেত্রে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তোমার এখানে তুমি যদি বলো যে ভাই আমি 100 ডিগ্রি 90 ডিগ্রি টান দিয়ে ছেড়ে দিব, তাহলে কিন্তু এই সূত্রগুলো একটা মেনে চলবে না। তোমাকে সর্বোচ্চ 4 ডিগ্রি তুমি বাঁকাইতে পারবে, ছেড়ে দিলে তাহলে এই সূত্রগুলো মেনে চলবে, না হলে কিন্তু এই সূত্রগুলো কাজ করবে না। বুঝাইতে পারছি? এখানে পেঁচাবো কোথায় বলছিলাম? এই যে এখানে কার্যকরী দৈর্ঘ্য বের করার সময় ববের মধ্যে আমি প্যাচ লাগাতে পারি। যেমন একটা কোয়েশ্চেন ধরো তোমার কাছে বইয়ে আছে কোয়েশ্চেনটা, আমি জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো এই যে একটা তোমার কাছে সরল দোলক আছে, ধরো এই সরল দোলকের মধ্যে তুমি পানি ভরছো, হ্যাঁ, পুরাটা পানি ভরা আছে। এগুলো তোমার করার কথা, ধরো এখান থেকে আস্তে করে একটা ছিদ্র করে দিছি আমি, আস্তে করে এখানে ছিদ্র করে দিছি। ছিদ্র করে দিলে পানি বের হয়ে যাবে না? তো যখন যদি পানি বের হয়ে যেতে থাকে, তাহলে আমাকে একটু বলো তো টি কেমন হবে? এই সরল দোলকের ক্ষেত্রে এটা দুলতেছিল, স্বাভাবিকভাবে দুলতেছিল, কন্টিনিউয়াসলি ভাবে দুলতেছিল। হঠাৎ করে আমি এখানে একটা ছিদ্র করে দিলাম। তাহলে যদি ছিদ্র করে দেই, তাহলে সেক্ষেত্রে সরল দোলকের দোলনকাল, এই দোলকের দোলনকালটা কেমন হবে সেটা একটু আমাকে বলবো। এটা এইভাবে দুলতেছিল, হ্যাঁ, ডানে বামে দুলতেছিল, এই সরল দোলকটা হঠাৎ করে ছিঁড়ে গেছে। ওকে, নিচে দিয়ে আমি ফোঁটা করে দিলাম। তাহলে সরল দোলকের দোলনকালটা কেমন হবে? দোলনকাল কেমন হবে? আচ্ছা, একজন বলতেছো তো এগুলো এত কষ্ট করে শিখে লাভ কিটা? আচ্ছা, তুমি কোন দেশে মানুষ জানি না, লাভ আসলে কিছুই না, পরীক্ষায় পাশ করা। হ্যাঁ, পরীক্ষায় পাশ করে ভালো একটা জায়গায় চান্স পাওয়া, চান্স পেলেই ওইটাই লাভ, আর কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা, আমি ভুল করছি বাবা, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, টাকার কথা বলে ভুল করছি। এখন একটু আমরা কোশ্চেন করি, হ্যাঁ, আমরা পড়াশোনা করি, পড়াশোনাটা দরকার। সেম। আচ্ছা, সবাই বলতেছো সেম? হ্যাঁ, আচ্ছা, সবাই বলতেছো সেম, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার দিচ্ছ। কার্যকরী দৈর্ঘ্য সমান থাকবে, তাই সমান। ভেরি গুড। অনেকে বলতেছো সেম, দেখি আর কি অ্যান্সার আসে। আমি বলছি সরল দোলকটা দুলতেছে, তার মাঝখানে ছোট্ট একটা ছিদ্র করে দিছি আমি, এখানে পানি ছিল, ছিদ্র করে দিছি, পানি বের হয়ে যাচ্ছে। তাহলে দোলন কালটা কেমন হবে? সেম থাকবে। একজন বলতেছে কমবে, অনেকক্ষণ পরে একজন আসলো যে কমবে, এরপরে আর কি? কেউ একজন লিখো বাড়বে, বাড়বে লিখো, আমি লিখে দিই বাড়বে। হ্যাঁ, আমি লিখে দিই বাড়বে, যাও। কেউ লিখতেছ না যেহেতু, আমি লিখে দিলাম বাড়বে। ওকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আচ্ছা, নাহিয়ান ভাইয়া আমাদের একটু কমেন্ট করেছে যে প্লিজ সবাই একটু মনোযোগ দিন, ভাই অনেক চমৎকার ক্লাস নিচ্ছেন। ভাইয়া আমার থেকে অনেক ভালো ক্লাস নেয়, আসলে এখানে সবাই অনেক ভালো ক্লাস নেয়। হ্যাঁ, এখানে আসলে কেউ ভালো কেউ খারাপ এটা বলা কখনোই ঠিক না। তোমরা সবাই সবার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, বিকজ আসলে তোমরা এখানে যা পাচ্ছ, আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এত কম প্রাইসে বা এত কম টাকায় কেউ কোনোদিন পাইছে। হ্যাঁ, সো যে জিনিসটা পাচ্ছ এটাকে একটু ইউজ করে নাও, তোমাদের লাভের জন্য এটা থেকে যত কিছু পারো নিয়ে নাও, কারণ এটা আর কখনো পাবা না।
তুমি আর পাবা না, অন্য ব্যাচ হয়তো পেতে পারে। এটা খুবই আসলে লাইফ চেঞ্জিং ব্যাপার অনেকের জন্য, যে এই সার্ভিস গুলো তোমরা পাচ্ছ। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াস মনিটরিং বা কন্টিনিউয়াস ক্লাস বলো, যেটাই বলো, এবং সবাই এক একজন থেকে এক একজন অনেক বেশি মানে ব্রিলিয়ান্ট এবং অনেক বেশি জোস ক্লাস নেয় ভাইয়ারা। সো আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সারটা দিয়ে দিই। সো এখানে সবাই আসলে অনেকে ভুল করছো, অনেকে ঠিক বলছো। ব্যাপারটা কি দেখো, এখানে আমরা জানি সরল দোলকের দোলনকালের ক্ষেত্রে টি এর সম্পর্কটা কেমন, টি সমানুপাতিক রুট ওভার এল, রাইট? টি সমানুপাতিক 1/√g, এবং আরো কিছু সূত্র তো আমরা জানি। তো সেক্ষেত্রে এই দুইটার মধ্যে কোনটা এখানে অ্যাপ্লিকেবল হবে? ফার্স্ট অফ অল, কোনটা এখানে অ্যাপ্লিকেবল হবে? এখানে জি এর যে সূত্রটা আছে এটা অ্যাপ্লিকেবল হবে না, বা এটা আমি দিব না। কেন? কারণ এখানে জি এর কোনো কথা বলা হয়নি, এখানে জাস্ট সিম্পলি বলা হয়েছে এখানে ছিদ্র করে দিছি, ছিদ্র করে দিলে আমার এখন দোলনকাল কেমন হবে। তাহলে সেক্ষেত্রে এটা আমার বাদ চলে যাচ্ছে, এটা আমার বাদ চলে যাচ্ছে। আমার থাকবে হচ্ছে জাস্ট এটা টি সমানুপাতিক √L, এই সূত্রটা। কেন? কারণ একটু খেয়াল করে দেখো, যখন আমার ভিতরে পানি ছিল, শুরুতে যখন আমার ভিতরে পানি ছিল, তখন আমার ওই ববের ভরকেন্দ্র কোথায় ছিল? তখন আমার ববের ভরকেন্দ্র ছিল এক্স্যাক্টলি মিডলে, রাইট? এক্স্যাক্টলি মিডলে। তাহলে এই যে কার্যকরী দৈর্ঘ্য এল, সেটা কতটুকু হবে? সেটা হবে আমার যে সুতার দৈর্ঘ্য ছিল স্মল এল প্লাস এই যে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা স্মল আর। তাহলে প্রথমে শুরুতে ইনিশিয়ালি L1 আমার ছিল স্মল এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য ছিল এটা। এখন একটু আমাকে বলো তো, এই যে পানি বের হয়ে চলে যাচ্ছে, পানি বের হয়ে গেলে ভরকেন্দ্র কি চেঞ্জ হবে কি হবে না? অবভিয়াসলি ভরকেন্দ্র চেঞ্জ হবে, অবভিয়াসলি ভরকেন্দ্র চেঞ্জ হবে, কারণ এখন ভিতরে খালি হয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখো, মানে পানি কোথায় এখন? ধরো পানি নাই, ধরো একটা পজিশনে পানি নাই, এই যে পানি নাই, পানি উপরে খালি হয়ে গেছে। চিন্তা করো, এই যেখানে পানি খালি হয়ে গেছে, তাহলে এখানে পানি খালি হয়ে গেলে পানি তো এখন অর্ধেক, পানি তো এখন হাফ। পানি যদি হাফ হয়, তাহলে অবভিয়াসলি এই পানির ভরকেন্দ্রটা কি একটু নিচে চলে যাবে না? কথাটা মনোযোগ দিয়ে দেখো, পানির ভরকেন্দ্র কিন্তু এখন নিচে চলে যাবে, কারণ পানি আগে ছিল পুরাটা ভরপুর পানি। ভরপুর পানি মানে এটা একটা সুষম আকৃতি, তাহলে তার ভরকেন্দ্র একদম মিডলে। তাহলে পানি যখন নিচে নেমে যাবে, তার সাথে সাথে ভরকেন্দ্র নিচে নেমে যাবে। তাহলে প্রথমে আমার কি হচ্ছে, একদম ইনিশিয়ালি কার্যকরী দৈর্ঘ্য ছিল স্মল এল প্লাস আর, এরপরে যত পানি বের হয়ে যাচ্ছে আমার ভরকেন্দ্র তত নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসতে আসতে একটা সময় কি হবে, L2 আমার স্মল এল প্লাস আর ড্যাশ। মানে এবার কি হচ্ছে, আমার কিন্তু ওই যে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বাড়তেছে, রাইট? আগে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা ছিল, এখন ভরকেন্দ্র একটু নিচে নেমে গেছে। তাহলে আমার এই যে দূরত্বটা আরটা একটু বড় হয়ে গেছে না? তাহলে আমার কার্যকরী দৈর্ঘ্য কিন্তু বাড়তেছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বাড়লে আমার টাইম পিরিয়ড কেমন হবে? আমাদের টাইম পিরিয়ড কেমন হবে? যেহেতু টি এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, দ্যাট মিন্স এল বাড়তেছে, আমাদের টিও বাড়বে, আমাদের অ্যান্সার হচ্ছে টি বাড়বে। কিন্তু কথাটা এখানে শেষ হইলেও কিন্তু হইতো, বাট এখানেও শেষ না, শেষ হইয়াও হইলো না শেষ। কেন হইলো না? কারণ এই যে পানিটা বের হয়ে গেছে, এই যে সমস্ত পানি বের হয়ে যখন যাবে, তখন আবার ভরকেন্দ্র কিন্তু আবার উপরে চলে আসে। এইখানেই মজা, যে পানি বের হয়ে চলে যাওয়ার পরে পানি যখন কমতেছিল, আস্তে আস্তে ভরকেন্দ্র নিচে নামতেছে। পানি যখন একদম শেষ, তখন ভরকেন্দ্র আবার কোথায় চলে যাবে? যেহেতু পুরাটা খালি, এবার চিন্তা করো, পুরো ববটা খালি, এবার তোমার ববটা পুরোটাই খালি। তাহলে পুরোটা খালি হলে আমার ভরকেন্দ্র কোথায় চলে যাবে? ভরকেন্দ্র আবার মাঝখানে চলে যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে প্রথমে আমার এলটা ছিল L1, তারপর আস্তে আস্তে পানি কমতেছে, এল বাড়তেছে, এবং পানি যখন একদম শেষ হয়ে গেছে, তখন আবার আলটিমেটলি আমার পানি শেষ হয়ে যাচ্ছে, তখন আবার আলটিমেটলি আমার এলটা আবার আগে কমে আগের মতো হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসলে কেমন হবে? অ্যান্সারটা কিন্তু দুইটাই অ্যান্সার রাইট না? যে প্রথমে যেহেতু এল বাড়ে, মানে আমার পর্যায়কাল বাড়বে, আবার পরে যেহেতু আস্তে আস্তে আবার এলটা কমে আগের জায়গায় ফেরত আসে, দ্যাট মিন্স আবার কমে আমার টিটাও আগের জায়গায় ফেরত আসবে। তাহলে টি আবার
কমে আগের জায়গায় ফেরত আসবে। ফেরত আসবে। আই থিঙ্ক এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বুঝাইতে পারছি। তো কেউ যদি ক্লিয়ার না হও আমাকে একটু বলো। হ্যাঁ, তোমরা সবাই পার্শিয়ালি মানে রাইট অ্যান্সার দিয়েছো, আবার পার্শিয়ালি রং অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা অনেকে বলছো পুরা খালি হলে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আসলে অনেকে সবাই রাইট। হ্যাঁ, আর যেহেতু আমরা বলছি এখানে আসলে দুইটাই হচ্ছে, একবার বাড়তেছে একবার কমতেছে, সো আলটিমেটলি তোমরা সবাই রাইট। ওকে ফাইন, আমরা এখন নেক্সট টপিকে যাই। হ্যাঁ, এবং এই পর্যায়কাল দিয়ে আসলে এই সরল দোলক দিয়ে আসলে অনেক 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 ধরনের ভ্যারিয়েশনের ম্যাথ সম্ভব। যেটা বললাম, আমি ববটাকে গোলক না দিয়ে ববটাকে সিলিন্ডার বানাই দিব, ববটাকে সিলিন্ডার না বানাই দিয়ে হয়তো আমি এটা অন্য কোনো আকৃতি দিয়ে দিব, বা আমার যেটা হতে পারে কেমন হতে পারে, আমরা যদি স্থিতিশক্তি বিভব শক্তির ব্যাপারগুলো আজকে দেখে ফেলি, হ্যাঁ ওগুলো দেখবো একটু, প্লাস কার্যকরী দৈর্ঘ্যের ব্যাপারটা একটু করাবো তোমাদের, আর দেন হয়তো ফাইনালি লাস্ট ক্লাসে আমরা সেকেন্ড দোলক দিয়ে থিওরি শেষ করে দিব। সেকেন্ড দোলক দিয়ে থিওরি শেষ করে দিয়ে আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে, আই থিঙ্ক এখানে তোমাদের শক্তিটা দেখাই দেওয়া উচিত। হ্যাঁ, শক্তিটা দেখাই দিয়ে নেক্সট দিন সেকেন্ড দোলক দেখাই দেবো। ওকে, আমরা এখন বের করব শক্তি, এনার্জি। এবং এনার্জি আমরা জানি দুই রকম হতে পারে, একটা হচ্ছে পটেনশিয়াল, অনেক ধরনের এনার্জি হয়, বাট আমরা এই ক্ষেত্রে জাস্ট দুইটা এনার্জি নিয়ে আলোচনা করব, কাইনেটিক। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা সরল দোলক চিন্তা করছি, তাহলে সরল দোলকের ক্ষেত্রে আমরা বলতে পারবো পটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়ালস টু কত হবে, হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। আমি জানি না ঠিক হয়েছে কিনা, আমরা হয়তো হতে পারে, আমরা একটু দেখে নিব। আবার ইকে হচ্ছে, আচ্ছা আমরা একদম বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, একদম বেসিক লেভেল থেকে শুরু করি, তাইলে আর ঝামেলা হবে না। যেমন ইকে ইকুয়াল টু তোমরা সবাই জানো ফর্মুলা কি, হাফ এম ভি স্কয়ার, রাইট? হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি ইকুয়াল টু আমরা অলরেডি সরল দোলক সম্পূর্ণ দোলন সম্পূর্ণ কোনো কণার বেগ বের করার সূত্র পড়ে আসছি, হাফ এম ভি। তাহলে ভি 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 কোথায়, ভি কোথায়, ভি কোথায়, ভি এর ইকুয়েশন আমরা পড়ে আসছি, এই যে ভি ইকুয়াল টু দুইটা না, একটা হচ্ছে ভি ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি, এটা বলা যায়, অথবা ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বলা যায়। তোমার ইচ্ছা তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, দুইটা ইউজ করতে পারো, অথবা আমরা দুইটা ইউজ করব যেটা লাগে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কে নিয়ে আসি, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কে নিয়ে আসি। সো আলটিমেটলি যেটা থাকে হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বা সরল দোলকের গতি শক্তির ইকুয়েশন, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটাকে চাইলে আমরা আরো অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, আমি সবগুলো রিপ্রেজেন্টেশন একবার দেখাই দিই, তাহলে আই থিঙ্ক আর ঝামেলা হবে না। এটা একটা রিপ্রেজেন্টেশন হতে পারতো, আরেকটা রিপ্রেজেন্টেশন কি হতে পারতো, যেটা বলছিলাম আমরা হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ এম রাখলাম, ভি এর জায়গায় ওই যে এ ওমেগা কজ ওমেগা টি, হ্যাঁ এ ওমেগা কজ ওমেগা টি নিয়ে আসি, তাহলে এ ওমেগা কজ ওমেগা টি স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। এটা হচ্ছে একটা পেলাম। আর কি কি করা যায় বলো, আর কি কি করা যায়? আমরা একটা সূত্র বলছিলাম মনে আছে, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে এখানে এম ওমেগা স্কয়ার, হ্যাঁ এম ওমেগা স্কয়ারকে কে দিয়ে লেখা যায়, তাহলে আমরা যেটা করতে পারতাম এখানে, এটাকে আমরা হয়তো এইভাবে লিখতে পারতাম, হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা চারটা রিপ্রেজেন্টেশন পাইলাম বা তিনটা রিপ্রেজেন্টেশন পাইলাম, এই তিনটা রিপ্রেজেন্টেশন আমরা একটু কষ্ট করে মনে রাখবো, বা যদি মনে না থাকে একটা একটা করে আস্তে আস্তে ডিরাইভ করব, এই দেখো। তাহলে সেক্ষেত্রে আমরা ই কে এর জন্য এই তিনটা ইকুয়েশন নিয়ে আসলাম, এটা হচ্ছে গতিশক্তি। এখন
টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর দিস ক্লাস। আচ্ছা, কে কিছু বলছো দেখি তো। একটা কিউবের কি লিখছো, বাহুর লেন্থ আর একটা গোলকের ব্যাস সেম হলে টি সেম থাকবে, এখানে আকৃতির ইফেক্ট নাই। আচ্ছা, আকৃতির ইফেক্ট, ভরের ইফেক্ট তখনই থাকবে না যখন আমার এলটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এলটা কনস্ট্যান্ট। ধরো তুমি গোলকের পরিবর্তে সিলিন্ডার বসাইছো, বাট সেক্ষেত্রে তোমার ওই ভর কেন্দ্রটা সেম চেঞ্জ হয় নাই, যে আগে যেখানে ছিল এখন সেখানে আছে, তাহলে তো আলটিমেটলি সমস্যা হচ্ছে না, টি চেঞ্জ হবে না। এই যে আমাকে সব সময় এক কথা বলে, ক্লাস আছে ক্লাস আছে ক্লাস আছে, বুঝলাম না, আমি কি ক্লাস নিতে পারবো না? একটু বেশিক্ষণই ক্লাস নিতে পারি না, কিছুই করতে পারি না বাচ্চাদের জন্য। বাচ্চারা বলে ক্লাস আছে ক্লাস আছে ক্লাস আছে। আরে বাবা, ক্লাস আছে তো বুঝলাম, আমি তো পড়াইতে হবে আমার। আচ্ছা দেখো পরে। ওকে, তাহলে আমাদের এখানে কাইনেটিক এনার্জি ব্যাপারটা হয়ে গেছে। আমি জাস্ট গ্রাফ দেখাবো। হ্যাঁ, আর আর 5টা মিনিট, আর 5টা মিনিট ওয়েট করো, আমি জাস্ট ছেড়ে দেবো তোমাদের। হ্যাঁ, বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমরা এখানে একটু বক্স করে রেখে দিই আলাদা করে। পটেনশিয়ালটা সহজ, ছোট। তাহলে ইপি, পটেনশিয়ালটা বের করার জন্য আসলে আমাদের এখানে ইন্টিগ্রেশনটা ইউজ করা হয়, তোমার ওই যে এফ এ এফ ডিএক্স। হ্যাঁ, এফ ডিএক্স ইন্টিগ্রেশন ইউজ করা হয়। সেই এফ ইজ ইকুয়ালস টু আবার কি, কে এক্স, কে ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। ওই জিনিসগুলো ইউজ করে আলটিমেটলি যেটা আসে আমরা সেটা একবারে লিখে ফেলি, যেহেতু তোমাদের সময় নাই। সেটা হচ্ছে আমরা একবার লিখতে পারবো হাফ এম ওমেগা স্কয়ার তোমার হচ্ছে এক্স স্কয়ার। আরেকটা যেটা আছে হাফ কে এক্স স্কয়ার বলে দিতে পারি না আমরা? হ্যাঁ, হাফ কে এক্স স্কয়ার। এক্স তো বলবো না, এক্স তো আমাদের বলা উচিত না, যেহেতু আমরা কোনো সময় এক্স বলি নাই, বলছি এক্স বলবো না এখন থেকে। তাহলে আই থিঙ্ক আমাদের এক্স গুলো কেটে দেওয়া উচিত, আমাদের এখানে ওয়াই স্কয়ার বলা উচিত, যেহেতু আমরা বলছি আমরা এখন কোনো এক্স ইউজ করবো না, না সব ওয়াই দিয়ে করবো। তোমার মনে চাইলে তুমি করতে পারো ভাইয়া, কেউ আটকায় নাই তোমাকে। এটা হচ্ছে হাফ কে ওয়াই স্কয়ার একটা, আর আরেকটা কি হতে পারে, হাফ কে ওয়াই। ওয়াই ইকুয়াল টু কি, এ সাইন ওমেগা টি, তোমরা মাত্রই পড়ছো, তোমরা জানো। তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। তাহলে দেখো, বিভব শক্তির জন্য 3টা ইকুয়েশন পাইলা, গতির 3টা ইকুয়েশন পাইলা। এবং মজার বিষয় হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই দুইটাকে তুমি যদি যোগ করো সব সময় তুমি একটা সার্টেন ভ্যালু পাবা। এই ইপি এবং ইকে তুমি যদি যোগ করো তাহলে তুমি একটা সার্টেন ভ্যালু সবসময় পাবা। দেখো, আমরা ইপি এবং ইকে কে যদি যোগ করি, নাও if we EP plus EK, if we calculate the total energy E total, তাহলে EP plus EK, তুমি যেটা ইচ্ছা, ধরো এখানে প্রথমটা নিলাম আর এখানে এটার সাথে করে আমি এই প্রথমটা নিলাম, এই দুটো যোগ করে দেখো তো কি কি থাকে। হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, যেটা কাটাকাটি চলে যাবে, এটার সাথে আমার এটা কাটাকাটি চলে যাবে, থাকবে কি শুধু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। আবার তুমি দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নাও, এটার সাথে তুমি এটা নাও, তাহলে এটার সাথে এটা নিলে আলটিমেটলি দেখো কি কি কাটাকাটি যাবে। এখানে হাফ কে ওয়াই স্কয়ার আছে আর এখানে হাফ কে মাইনাস ওয়াই স্কয়ার আছে, এটা কাটাকাটি যাবে, থাকবে শুধু হাফ কে স্কয়ার। তাহলে হাফ কে এ স্কয়ার। এরপর তুমি তৃতীয়টা নাও এবং এটার সাথে এটা নাও, দেখো এই দুইটার মধ্যে আসলে কি আছে, হাফ কে এ স্কয়ার কমন আছে। এখানে আসলে হাফ কে এ স্কয়ার লেখা যায়, কারণ এম ওমেগা স্কয়ার মানে হচ্ছে আমরা কে বলছি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা একটু লিখে দেই যাতে তোমাদের কনফিউশন না থাকে, হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি। হ্যাঁ, সো আমরা চাইলে এটাকেও নিতে পারি। তাহলে আমরা যদি যেটা বললাম যে আমরা এই ইকুয়েশনটা নিব ইপি থেকে এবং ইকে থেকে এটা নিব, ইপি থেকে এটা, ইকে থেকে এটা, তাহলে হাফ কে স্কয়ার কমন, হাফ কে স্কয়ার কমন, সাইন স্কয়ার ওমেগা টি আর কস স্কয়ার ওমেগা টি মিলে 1 হয়ে যাবে। সো আলটিমেটলি থাকবে কি, জাস্ট হাফ কে স্কয়ার, জাস্ট থাকবে হচ্ছে হাফ কে স্কয়ার। তাহলে এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার ছিল আর কি, যে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি তুমি যদি যোগ করো, তুমি যে কোনো ইকুয়েশনই নাও না কেন একই রকম, তুমি কি পাবা, অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। এবং এটা দিয়ে কি প্রমাণিত হয়, শক্তি সবসময় সংরক্ষিত থাকে, শক্তি সবসময় সংরক্ষিত থাকে।
এবং এই ক্ষেত্রে গ্রাফটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি বলছিলাম 5 মিনিট নিব, আর 3 মিনিট, নিয়ে ছেড়ে দেবো তোমাদের, 22 বাজে 25-এ ছেড়ে দেবো। হ্যাঁ, একটু গ্রাফটা দেখানোর চেষ্টা করি। ইপি এর গ্রাফ কি বলছি, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে একটু দেখো তো, এখানে একটা অ্যাক্সিস বরাবর আমার কি আছে, ইপি আছে, আর আরেকটা অ্যাক্সিস বরাবর আমাদের সাইন আছে। এবং শুধু সাইন নাই, সাইন হলে তো আমরা লিখে দিতে পারতাম যে সাইনোসয়েডাল ওয়েভ দেখতে কেমন। সাইনোসয়েডাল ওয়েভ দেখতে কেমন সেটা তো আমরা জানি, যে কি হয়, এই যে উপরে নিচে এভাবে থাকে, রাইট? বাট এই ক্ষেত্রে দেখো এটা স্কোয়ার হয়ে গেছে, সাইনটা স্কোয়ার হয়ে গেছে। তাহলে তোমরা ম্যাথে এই স্কোয়ারের গ্রাফগুলো করা কথা, ম্যাথে তোমাদের ভাইয়ারা করানোর কথা স্যাররা। তাহলে সেক্ষেত্রে স্কোয়ার যেহেতু, তাহলে আমরা নিচের অংশগুলো কিন্তু পাবো না, না নিচের অংশগুলো কিন্তু বাদ চলে যাবে, নিচের অংশগুলো পজিটিভ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা দেখতে কেমন হবে, ইকুয়েশনটা দেখতে এরকম হবে যে আলটিমেটলি আমি এই যে এইভাবে কি পাচ্ছি, ধরো 1 পাইলে এই যে এরকম করে, এবং সেক্ষেত্রে আমাদের যে গ্রাফটা থাকবে সেটা দেখতে অনেকটা, আমরা যদি এটা মুছেও দেই বা নিচে দেখাই, জাস্ট পজিটিভ অংশটা থাকবে। হ্যাঁ, জাস্ট আমাদের পজিটিভ অংশটা থাকবে, দ্যাট মিনস এরকম হবে দেখতে গ্রাফটা। ওকে, গ্রাফটা দেখতে এমন হবে, পজিটিভ হবে। এবং এক্ষেত্রে আমি এটা একটু এক্সপ্লেনেশন কালকে দিব, নেক্সট ক্লাসে দিব, তোমাদের সময় নাই যেহেতু, এক্সপ্লেনেশন নেক্সট ক্লাসে দিব। আর এখানে ইকে গ্রাফটা কেমন ছিল, হাফ কে এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। এখানে আসলে কস স্কোয়ার আছে, তাহলে এটা কজের গ্রাফের মতো হবে, কিন্তু কজের নেগেটিভ অংশটা বাদ চলে যাবে, না কজের নেগেটিভ অংশটা বাদ চলে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানেও গ্রাফটা, আমি যদি কজের গ্রাফটা আগে দেখাই, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কজের গ্রাফ, উপর থেকে শুরু হয়, এভাবে শুরু হয়। বাট সেক্ষেত্রে আমরা যেহেতু বলছি নিচের পার্টটা বাদ চলে যাবে, যেহেতু এটা কস স্কোয়ার। কেন বাদ চলে যাচ্ছে, কারণ এটা কস স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার করলে কি হচ্ছে, আমার নেগেটিভটা আলটিমেটলি পজিটিভ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি যদি ইকের গ্রাফটা নেই, আমার আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে, একটু উপরে নিয়ে যাই ছবিগুলাকে। সো এই তো, তুমি যে গ্রাফটা পাবা সেই গ্রাফটা দেখতে অনেকটা উপর থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এইভাবে হবে। আমি নেক্সট দিন তোমার এটার যে বিস্তার বা পর্যায়কাল ব্যাপারটা, ওই জিনিসটা কিভাবে মেনটেন করা হয় সেটা বলে দিব। তাহলে আপাতত সোফার আমরা শক্তি সম্পর্কিত রাশিগুলো দেখলাম, কিভাবে ডিরাইভ করা হয় সেটাও দেখাইলাম। পটেনশিয়াল এনার্জিটা একদম সহজ, কাইনেটিক এনার্জিটা হাফ এম ভি স্কয়ার দিয়ে করে ফেলা যায়। পর্যায়কাল দেখলাম, সরল দোলকের সূত্র দেখলাম, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলাম, দশা পার্থক্য কিভাবে বের করা যায় সেটা দেখলাম, এবং আলটিমেটলি এখানে স্প্রিং এর ক্ষেত্রে ওই ব্যাখ্যাটা দিয়ে দিলাম, কেন কোন ইকুয়েশনটা হবে, আদি দশা কেমন হবে, এবং এই অ্যান্সারটাও বলে দিই। হ্যাঁ, উইনারের অ্যান্সারটাও বলে দিই, তোমরা হয়তো অনেকে চেষ্টা করতেছো, তোমাদের তো ডিসহার্টেন না হও। এটার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার π/12। এটার অ্যান্সারটা হবে π/12। তোমরা যদি না পেরে থাকো আমি নেক্সট ক্লাসে করে দিব। আর ইনশাআল্লাহ আমি যেটা প্রমিস করছিলাম, আমি আসলে যে একজন আমাকে প্রথম পাঠাইছো, আমি তাকে টাকাটা সত্যিকারই বিকাশ করে দিব। সো এটা নিয়ে আসলে মাতামাতি করার দরকার নেই, একবার যেটা হয়ে গেছে। হ্যাঁ, এসব আমরা এখানে কম্পিটিশন করতেছি। হ্যাঁ, এখানে টাকার বড় না, কিছুই না। আমি টাকা বলে আসলে ভুল করছি। সো আসলে আমাদের কম্পিটিশন, হ্যাঁ, আমরা কম্পিট করবো, একজনের সাথে কম্পিট করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। সো তোমরা নিজেদের মধ্যে কম্পিটিশনের মনোভাবটা বাড়াবা, এবং যত বেশি সম্ভব চেষ্টা করবা যে নিজেকে ইমপ্রুভ করার জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানাই দিবা ভালো লাগছে কিনা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে থিওরি শেষ করে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। সবাই দোয়া করবে আমার জন্য, তোমরাও ভালো থাকবা। আল্লাহ হাফেজ।